মোটা দাগে সেরকম একটা বৈষম্যহীন সমাজ তৈরি হইতেছে, এইটা এমন একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। আমি সেই জায়গায় দেখতে চাই যে ভেনেজুয়েলার মানুষ বলবে আমরা বাংলাদেশ হতে চাই। হ্যাঁ, মানে এটা কি হইতে পারে সবাই ভালো আছে বিভিন্ন লেভেলে, সবাই ইকুয়ালি ভালো নাই, কিন্তু সবাই বুঝতেছে যে একটা চেষ্টা হচ্ছে সবাই ভালো থাকার। ইনজাস্টিস যখন হয় ওই মুহূর্তে সে তার পতনের বীজটা দিয়ে রাখে। যে আপনি এখন 99% মানুষকে এখন জিজ্ঞেস করেন যে ভাই আপনি ড্যাপ শুনছেন, যার বিল্ডিং আছে অথবা বিল্ডিং করবে তারা ছাড়া অন্য আসলে নর্মাল ড্যাপ একটা এরকম তো হওয়ার কথা ছিল না। সবাই বলবে এটা একটা আগামী 3 বছর আমরা আমাদের শহরে নতুন ডিজাইন করবো, এটা একটা ফেস্টিভ্যালের মতো। স্কুলে বাচ্চাদের এসে কম্পিটিশন হচ্ছে, এসে লিখতেছে আমার শহর কি চাই, 9-10-এর বাচ্চারা এটা করতেছে, ওখানে ডিসকাশন হচ্ছে, চায়ের আড্ডায় ডিসকাশন হচ্ছে কিরকম শহর চাই। মোদ্দা কথা হচ্ছে আমাদেরকে ছোটবেলা থেকে শিখাইছে একজন ফার্স্ট হইতে হলে আরেকজনকে সেকেন্ড হইতে হয়, থার্ড হইতে হয়, একজনকে লাস্ট হইতে হয়। লাইফ ইজ নট লাইক দ্যাট। আমরা সবাই যদি উঠি, এমন না যে কাউকে নামায় উঠতে হবে। সো অ্যাজ এ কালেকটিভ আমরা যখন এটা বুঝবো, এটা আমাদের এই মননের পরিবর্তন হবে। ইয়াং আর্কিটেক্টস একটা ফোরাম হইতে পারে, যারা মাত্র পাস করছে তাদের একটা কালেকটিভ। এটা তো কোথাও বলা নাই যে একমাত্র আর্কিটেক্টরা অথবা আরবান ডিজাইনার অথবা প্ল্যানাররা শুধুমাত্র একটি সংগঠনেরই মেম্বার হতে পারবেন। আমার একটাই লাস্ট লাইন, ডোন্ট ওয়েট ফর এনিওয়ান, ডু ইট। মানে নাইকির জাস্ট ডু ইট, বাট জাস্ট ডু ইট। এই জাস্ট ইজ ন্যায়, নট এখনই করতে হবে আন্দাজে, নো, একটু প্ল্যান করে একটু বুঝে সবার সাথে কথা বলে কালেক্টিভলি। থ্যাংক ইউ সো মাচ ভাই। ফাইনালি ইনফর্মাল আড্ডা ফর্মালি হয়ে গেল, বাট হ্যাঁ স্টিল আমরা ইনফর্মাল আড্ডার ওই মেজাজটাই রাখবো। অ্যান্ড শুরুতে বা সবসময় যেটা বলি, টোটালি জানার আগ্রহ বা ধরেন কিউরিসিটি থেকে যাচ্ছে হোয়াটস হ্যাপেনিং। অবভিয়াসলি খুবই একটা উইয়ার্ড আনইউজুয়াল, যেটা হয়তো ওয়ান্স ইন এ লাইফ টাইম মোমেন্ট, সেটা এখন পার করতেছি। এটাকে পোস্ট ডিক্টেটরশিপ, নিউ বাংলাদেশ, বাংলাদেশ 2.0 বহুত ভাবে ডিফাইন করার ব্যাপার আছে। উই আর আর্কিটেক্টস। একদম বেসিক বিসমিল্লাহ কোশ্চেন সেটা হচ্ছে যে আর্কিটেক্টস রোল ইন দিস বাংলাদেশ 2.0 কি? থ্যাংক ইউ ফর হ্যাভিং মি এন্ড হ্যাঁ, অবশেষে আড্ডায় বসতে পারলাম। আর্কিটেক্টদের রোল বাংলাদেশ 2.0 তে কি হবে, এই প্রশ্নটা শুরুতে মনে হয় এটা জিজ্ঞেস করা দরকার যে আর্কিটেক্টদের রোল কি। এর আগে যদি বলি যে ডিক্টেটরশিপ যখন চলতেছে তখন আর্কিটেক্টদের রোল কি ছিল। তো আমরা যদি ক্রিটিক্যাল একটা জায়গা থেকে দেখি, এবং এই ক্রিটিক্যালটা আসলে আমার মনে হয় ইম্পর্টেন্ট প্রথমে ডিসক্লেমার দেওয়ার মতো, যে এই ক্রিটিক্যালটা ইজ নাথিং পার্সোনাল আসলে, তাই না? কারণ ইটস নাথিং পার্সোনাল ইন দ্যাট সেন্স যে এখানে যারা আর্কিটেক্টে কাজ করছিলেন অনেকেই যে পাওয়ার স্ট্রাকচারটা কলাপস করছে সেই পাওয়ার স্ট্রাকচারের সাথে মিলেমিশেই কাজ করতে হয়েছে, এবং সেটাই রিয়ালিটি ছিল। আমরা যদি একটু চিন্তা করি যে এর বাইরে কি কিছু করার স্কোপ ছিল কিনা, হয়তো এই টাইপের কোয়েশ্চেন আমাদেরকে হেল্প করবে চিন্তা করার জন্য যে আর্কিটেকচারের রোল আসলে এমনি সোসাইটিতে, সেইটা আমার মনে হয় প্রথম কোয়েশ্চেন। সেটা যদি আমরা অন্যভাবে চিন্তা করতে পারি তাইলে মেবি যে ডিক্টেটরশিপের পরে কি হইতে পারে এটা নিয়ে কথা বলা যাইতে পারে। হ্যাঁ, ডিক্টেটরশিপের পরেটা আসবো, বাট হ্যাঁ আপনি যেটা বলছিলেন যে ওইটা যদি একটু ইজি করে বলতে গেলে যে আর্কিটেক্টস বেসিক রোল যদি আমরা যেটি জানি বা যেটা প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে দেয়ার ইজ এ ক্লায়েন্ট, এটা ইজ হি হ্যাজ এ প্রবলেম আর শি হ্যাজ এ প্রবলেম। সেই প্রবলেমটা বা একটা ডিজাইন সলিউশন, যেটা বলি ডিজাইন বলতে আবার একটু দুই রকম হয়। ডিজাইন মিনস প্রবলেম সলভিং, সো দ্য প্রবলেম সলভ করাটা হচ্ছে আর্কিটেক্টদের কাজ। কিন্তু ওই এখনকার ইয়েতে বা হইতে পারে যে আদৌ আসলে এটা আর্কিটেক্টদের কিনা, সেটাই হয়তো আপনার আমার আড্ডার একটা অন্যতম টপিক। অ্যাজ এ হিউম্যান বিং তো আমরা সবাই এখানে পার্টিসিপেট করতে চাই, বা দিন শেষে সবার উপরে আমাদের কাছে আমাদের দেশটা ইম্পর্টেন্ট, তো দেশের জন্য সবকিছু। কিন্তু এখন যখন আমি একটা প্রফেশনের থেকে বলতেছি, তখন অনেকগুলো অ্যাসপেক্ট চলে আসে যে আর্কিটেক্ট কি করবে, আর্কিটেক্ট আসলে কিভাবে এই রিফরমেশনে ইনভলভ হবে, বা এটাকে আর্কিটেক্ট হিসেবে ইনভলভ হবে নাকি ও হিউম্যান বিং হিসেবে ইনভলভ হবে, অনেকগুলো ইয়ে আসছে। তো অফকোর্স আমাদের তো অনেকগুলো পরিচয় থাকে, যে স্থপতি সে তো আসলে সে মানে কোন এলাকার বাসিন্দা, সো সে শহরের সিটিজেন, সে দেশের নাগরিক। সো অনেকগুলো ক্ষেত্রেই আমাদের অনেকগুলা ওয়েতে সে কন্ট্রিবিউট করতে পারে। বাট আমার মনে হয় যে এই আর্কিটেক্টদের কন্ট্রিবিউশনের জায়গাটা আর্কিটেক্টরা চায় ওয়াইডেন করতে কন্ট্রিবিউশনটা, তাহলে স্থাপত্যের ডেফিনেশনটাকে নিশ্চয়ই বড় করতে হবে। কারণ এখন যদি সবগুলো ডেফিনেশন এটাই হয় যে আলটিমেটলি
প্রবলেম যেটাই হোক, আমার সলিউশন হচ্ছে একটা বিল্ডিং, কারণ আমার স্কোয়ার ফিট হিসাবে আমি পেইড হই। এবং এটা ছাড়া আসলে সবাই যত বড় বড় কথাই বলুক, শেষ পর্যন্ত আমি কিভাবে আমার ফার্ম চালাবো, কিভাবে প্রফেশন চলবে। সো এইখানে আমার মনে হয় যে কিছু জিনিসকে আমরা ধ্রুব সত্য হিসেবে ধরে নিচ্ছি। যেমন তুমি যেটা মেনশন করলে যে ক্লায়েন্ট থাকবে, এখন আসলে ক্লায়েন্ট বলতে কে? এখন ক্লায়েন্ট কি আমাদের ট্র্যাডিশনাল আর্কিটেকচার আমরা ক্লায়েন্ট চিন্তা করি, আচ্ছা যে একটা গার্মেন্টস এর মালিক, ওনার এখন অনেক টাকা হয়েছে, উনি এখন বিল্ডিং করবে। ক্লায়েন্টের সাথে পুঁজির একটা সম্পর্ক আছে, এবং আমরা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে ক্যাপিটালিস্ট সোসাইটির যাদের কাছে ক্যাপিটাল তাদেরকেই সার্ভ করতেছে, কারণ দে অনলি দে ক্যান অ্যাফোর্ড আর্কিটেক্টস। এরকম একটা ধারণা আছে, এরকম একটা ধারণা আছে। এটা আমি আসলে আমার এক ফ্রেন্ড আছে, ওর ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর কোম্পানি আছে। সো ও যেমন কালকে আমার সাথে কথা বলছিল, যে ও বলছিল যে বাংলাদেশে একদম গ্রামের মানুষের কাছেও, মানে একজনের কাছে ইন্ডিভিজুয়াল অনেক টাকা না থাকলেও অনেকের কাছে যে অনেক টাকা আছে, এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে গত 5-6 বছরে যে পরিমাণ মাল্টি লেভেল মার্কেটিং স্কিম, তারপর অনেক টাকা স্ক্যাম হয়েছে। তো অনেক টাকা গ্রাম থেকে মানে তারা এই বেটিং সাইট আছে, যারা এখন বাংলাদেশে অ্যাক্টিভলি 55 লক্ষ বেট করছে, এটা আমাদের প্রাক্তন মন্ত্রী জোনাস পলক বলেছিলেন। ওদের হিসাব অনুযায়ী যে আন্ডারলাইন অ্যাসেট অনেক আছে। আমি সহজভাবে বলতে চাচ্ছি, ধরেন একটা গ্রামে আমাদের বিল্ড এনভায়রনমেন্টে কিছু প্রবলেম আছে, ওই গ্রামের এককভাবে হয়তো কারো এইটা এফোর্ড করার সামর্থ্য নাই যে আমাদের গ্রামের হাট বাজারের জায়গাটা একটু ডিজাইন করে দেন, কিন্তু গ্রামের সবার কাছে এতটুকু আছে যে এটাকে যদি পুল করা হয়, ক্রাউড সোর্স ফান্ডিং হতে পারে। এটা যদি একটা ব্যবস্থা থাকতো যে গ্রামের সবাই যে 100 টাকা করে দিবে, বাট সেটা দিয়ে কিন্তু একটা ক্লায়েন্ট তৈরি হতে পারতো। বা ইভেন আপনি এখানে বস্তি চিন্তা করেন, যে ইভেন করাইল বস্তিতে 3 লাখ লোক থাকে, তো সবাই যদি 100 টাকা করে মাসে দেয়, তাহলে একটা আসলে আর্কিটেকচারাল সার্ভিস নেওয়ার মতন, যে আমাদের মেইন স্ট্রিটটা রিডিজাইন করেন, আমাদের একটা জিনিস ডিজাইন করেন। কিন্তু ওই যে সেই প্রশ্ন আসলে তো সেই গোড়ায় চলে আসছে, সেটা হচ্ছে যে মানে আর্কিটেক্টদের অ্যাকসেপ্টেন্সটা কি পর্যন্ত গেছে এখনো? সেটাই যে এরকম একটা সমস্যা। আমার ধরেন আমি যদি অন্যভাবে বলি, যে এখন এই যখন রিবিল্ডের কথা আসতেছে, তখন কি এরকম জায়গায় আসতেছে যে আচ্ছা এটা করতে হবে, লেটস ফাইন্ড অ্যান আর্কিটেক্ট। না, সেখানে আসলে যে আমরা এখানে এখন যখন রিবিল্ডের কথা আসতেছে, এখানে খুব শক্তভাবে আমাদেরকে কয়েকটা জিনিসকে, মানে ফ্যাক্টকে সামনে রাখতে হবে, যে আমাদের দেশে স্থাপত্য বিদ্যা যেভাবে চালু হয়েছে, আমরা যদি সেই ডেফিনিশনে থাকি, তাহলে স্থপতি বলতে আমরা এক জিনিস বুঝবো। আর আমরা যদি বলি যে স্থাপত্য তো স্থাপনা তো সোসাইটি, সব সোসাইটিতেই স্থাপনা আছে। আপনি যদি এখন অস্ট্রেলিয়ার অ্যাবরিজিন যারা একেবারে মানে ডেজার্টের মধ্যে থাকতেছে, ওদের ওখানে বিল্ডিং নাই, কিন্তু যদি কেউ বলে, ও বলবে যে আমাদের স্থাপনা আছে। ওই ল্যান্ডস্কেপটাকে ওর স্থাপনার অংশ হিসাবে চিন্তা করে। এই জন্যই ওর হচ্ছে ওই পাহাড়টা হচ্ছে ওর কাছে পবিত্র, কারণ পাহাড়টা হচ্ছে ওদের লিভিং রুমের মতন, ওদের পুরো কালেকটিভ সবার থাকার লিভিং রুম হচ্ছে পাহাড়ের উপরে, নদীটা হচ্ছে ওর সীমানা। ও কিন্তু একটা ন্যাচারাল এনভায়রনমেন্টকেও একটা স্থাপনার ভাবে চিন্তা করে নিছে। সো সেই যদি ব্যাপক সংজ্ঞায় আমরা যাই, তখন আমরা দেখবো যে স্থাপত্য তো আসলে সবসময় প্রত্যেক সমাজে বিরাজমান। এটার মধ্যে যারা এটাকে ইনিশিয়েটিভ নিয়ে এটাকে গোছায়, এটাকে সুন্দর করে অথবা এটাকে বেটার করে, তারা স্থপতি। এখন দুইটা ডেফিনিশন ইজ কোয়াইট ডিফারেন্ট। এখন আমরা যে ডেফিনেশনটা আমাদের এখানে আমরা পড়ে আসতেছি, সেটা একটা মডার্নিস্ট আর্কিটেকচারের সময় থেকে, ধরেন 60-এর দশক থেকে যে আর্কিটেকচার আমরা চিন্তা করে আসছি, এটা একটা খুব পার্টিকুলার ওয়ে আর্কিটেকচারকে দেখা হয়েছে। সেই আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইংলিশে বললে আর্কিটেক্ট উইথ ক্যাপিটাল এ, যে দা আর্কিটেক্ট। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে আর্কিটেক্টস, যেটা হচ্ছে স্মল এ। এখন আমরা ক্যাপিটাল এ যে আর্কিটেক্ট, তার কাজটা সীমিত, কারণ আসলে কতজন আছে যে একটা সোসাইটিতে আর্কিটেক্ট কে এফোর্ড করতে পারবে। এই ধারণাগুলোকে আসলে এইগুলাকে এক ধরনের ডিকলোনাইজ করার একটা সময় এখন আসছে। এবং এটা আসলে আমরা শুধু না, এটা সারা দুনিয়াতে। আমি এখন ইউকেতে পড়াচ্ছি, সেখানেও কিন্তু আমরা বলছি যে অনেকভাবে স্থাপত্য হতে পারে। সেটা জাহাদিদের বিল্ডিং ও এক ধরনের স্থাপত্য, সেটা যদি কোনো ভার্নাকুলার আর্কিটেকচার হয় যেখানে কোনো স্থপতির নামই নেই, সেখানেও স্থাপত্য হচ্ছে। সো এক একটা ঘরানা এক এক রকম।
তো আমরা যেটা প্র্যাকটিস করছি, যেটাকে আমরা মনে করছি এটাই আর্কিটেকচার, এটাই, এটা একটা ঘরানা। এটাকে আমি বলছি না এটা খারাপ আর ভালো, এটা অনেকগুলা ঘরানার মধ্যে এটা একটা ঘরানা, or maybe এটাই মোস্ট পপুলার, এটা মোস্ট পপুলার, অথবা হ্যাঁ আমাদের যেহেতু গ্ল্যামারটা বেশি এখানে, যেহেতু এক্স্যাক্টলি, এবং যেহেতু আমাদের সোসাইটি আমরা 80 দশক থেকে নিও লিবারাল ইকোনমিতে ঢুকে গেছি, আমাদের এখানে সবকিছু মার্কেট ড্রিভেন হয়েছে, সো অটোমেটিক্যালি এক ধরনের আর্কিটেকচার বেশি প্রমোটেড হয়েছে। তো এখন আমরা যদি সোসাইটিতে কন্ট্রিবিউট করতে চাই, এখন আসলে আমরা কোন স্থাপত্যের ধারণাকে সামনে রাখবো, সেটা একটা আসলে জাতীয় প্রশ্ন। এখন এইখানে আসলে সেখানে আসলে আমাদের কথা বলার আসলে স্পেসটা দরকার, যে আমরা স্থপতি বলতে কোনটা বুঝাবো, যে শুধুমাত্র গুলশান 1 থেকে গুলশান 2 যে বিল্ডিং এগুলো হচ্ছে স্থাপত্য, মিরপুর বাড্ডা এগুলোতে যেগুলো বিল্ডিং, আর এর বাইরে তো নাই। এখন এটা ইন্টারেস্টিং, যেমন একটা ফেমাস আর্কিটেকচারাল হিস্টোরিয়ান নিকলাস পেসনার, সে এরকম লিখছিল যে ক্যাথেড্রাল, সে বলছিল যে ক্যাথেড্রাল ইজ আর্কিটেকচার, আ বাইসাইকেল শেড ইজ নট। ওকে, সো বলছে যে ক্যাথেড্রাল বড় বিশাল চার্চ এটা হচ্ছে আর্কিটেকচার, এন্ড বাইসাইকেল শেড ইজ নট। আমাদের কাছে আমরা এটা নিয়ে পেপার লিখেছিলাম, আমরা এটা বলেছিলাম যে এভাবে যখন চিন্তা করা হয়েছে, তখন আপনি শুধু আসলে হিস্ট্রিতে সবচেয়ে উল্লেখযোগ্য আর্কিটেকচারটাকেই সবসময় দেখে আসছেন। আপনি অর্ডিনারি আর্কিটেকচার এটা কোনো সময় দেখেনি নাই, আপনি নর্মাল মানুষ কোন বাসায় থাকে 1600 সালে এটা কেউ চিন্তাই করতেছে না, কারণ ওইটা তো স্থাপত্য না, শুধুমাত্র হ্যাঁ নটর ডেম ক্যাথেড্রাল অথবা হচ্ছে বিগ বেন অথবা বড় বিল্ডিং অথবা আইফেল টাওয়ার অথবা এরকম সিগনিফিকেন্ট, যেটা এক ধরনের লেয়ার তৈরি করা হয়েছে, কিছু জিনিসকে ভিজিবল করা হয়েছে আর অনেকগুলো ধরনের স্থাপত্যকে ইনভিজিবল করা হয়েছে। এক ধরনের এলিটিস্ট প্র্যাকটিস চলে গেছে, সেটাকে আমরা এখন বলি যে এটা আসলে এক ধরনের এপিস্টেমিক ইনজাস্টিস। এপিস্টেমোলজি ইজ জাস্ট একটা ফ্যান্সি ওয়ে অফ সেইং নলেজ। নলেজ না বলে আপনি যে এপিস্টেমোলজি বলেন তখন মনে হবে যে আপনি অনেক আতে। তো সহজ ভাষায় এক ধরনের নলেজকে অস্বীকার করা হয়েছে হিস্ট্রিতে প্রত্যেক সময়, এবং এই হিস্ট্রিটা মেইন স্ট্রিম যেভাবে আর্কিটেকচার হিস্ট্রি করা হয়েছে। আর আপনাকে বুঝতে হবে যে হিস্ট্রি অফ আর্কিটেকচারের সাথে কলোনিয়ালিজমের একটা সম্পর্ক খুব গাঢ় ছিল। যখন স্প্যানিশরা ল্যাটিন আমেরিকাতে যে তারা ওইখানে সব নেটিভ আমেরিকান মানে রেড ইন্ডিয়ানদেরকে মেরে টেরে শহর বানানো হয়েছে, তখন ওই নেটিভ আমেরিকান যেই বাসায় আছে এটাকে তো সে চিন্তাই করতেছে না যে এটা আর্কিটেকচার। ওর মাথায় আমরা এখানে একটা বড় চার্চ বানাইছি, চার্চের সামনে একটা আরবান প্লাজা আছে এবং আমরা গ্রিড বসাইছি, এইটা ভালো, এটাই হচ্ছে শহর, এটাই আর্কিটেকচার। আর অন্যরা যেগুলো ছিল আগের এগুলো আছে, তখন আমরা কি করি ওগুলাকে একটা ট্যাগ লাগাই। এখনটা ঠিক আমাদের দেশে যেভাবে ট্যাগিং হয়েছে, যে একজন দাড়ি টুপি আছে ও নিশ্চয় জামাত, ঠিক এরকম যে ও এইগুলো পুরানো, ওরা ভার্নাকুলার বাদামি চামড়ার, ওরা আর্কিটেক্ট, এগুলো আর্কিটেকচার না, এগুলা আচ্ছা দিতেই হলে ভার্নাকুলার বলে দেন। তখন এটা কি হয়েছে, এটা একটা ট্যাগ ভার্নাকুলার, বাকি সব ভার্নাকুলার। এটা করে করে এক ধরনের বিভাজন তৈরি করা হয়েছে, যেভাবে আমরা তখন কি হয় যে একটা ছেলে যে 5 বছর আর্কিটেকচার পড়তেছে এত কষ্ট করে এত টাকা দিয়ে, সে চিন্তা করে যে আমি এত কষ্ট করে আমি কি হইতে চাই, আমি তো আর্কিটেক্ট হইতে চাই, আমি নিশ্চয়ই ভার্নাকুলার আর্কিটেক্ট হইতে চাই না, আমি চাই একদম গ্র্যান্ড সবগুলোর মধ্যে। কারণ আমরা জানি যে এলিট আসলে কে, এক ধরনের তৈরি করা হয়েছে এক ধরনের আবহ, যেই আবহতে কয়েকজন স্টার আর্কিটেক্ট তৈরি হয়েছে। এটা সবচেয়ে বিউটিফুল জিনিসটা হচ্ছে যে আমরা একটা পুরা বিশ্বে বাস করি, এটা আমাদের এখানে কোনো আলাদা না, এটা পুরা বিশ্বে এইভাবে হয়েছে, পুরা বিশ্বে এইভাবে একটা স্টার আর্কিটেক্ট ক্লাসকে তৈরি করা হয়েছে। একটা জাস্ট বইয়ের রেফারেন্স দিয়ে এখন শেষ করি। একটা বই মানে আমি সবাইকে বলবো খুঁজে দেখতে, বা পিডিএফ পাওয়া যাবে অনলাইনে, বইটার নামই হচ্ছে এগেইনস্ট আর্কিটেকচার, ফ্রাঙ্কো লাচেকলা, লিঙ্কটা শেয়ার করে দিব। কিন্তু বইটার নামটা শুধু বললাম, এখন এই টাইপের কথাবার্তা বলার সময়, এই কথাগুলো বললে আমরা একভাবে চিন্তা করব যে এই দেশটা আগালে আমরা কিভাবে কন্ট্রিবিউট করতে পারি এজ এ স্থপতি, এটা হয়তো এই পুরো কোয়েশ্চেনটাই অন্যভাবে দেখবো, রাদার দেন এখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বাড়ি বানাবো, পাঁচতলা, এখন গ্রামে এখন 5 তলা বিল্ডিংটার ডিজাইনটা এই প্রজেক্টটা আমি নিয়ে নিবো, আমি কি একটা ভাস্কর্য ডিজাইন করব, আবু সাইদের ভাস্কর্য এখন কম্পিটিশন হবে, আমরা কি এই সীমারেখার ভিতরে অবদ্ধ থাকবো,
নাকি আমরা আরো বিস্তীর্ণ ভাবে চিন্তা করব, সেইটা এখন সেটার সময়, এই চিন্তাটা করার সময়। এখন হচ্ছে তাহলে আমরা যদি ডিফাইন করতে বসি যে আচ্ছা ওই যেটা বললাম যে এটা একটা ঘরানা, ইটস নাথিং রং আর রাইট, বাট এটাকে Exactly. খুব বেশি প্রায়োরিটাইজ করা হয়েছে বা গ্ল্যামারাইজ করা হয়েছে, যার জন্য ইয়াংস্টারদের কাছে একটু সবসময় যে হ্যাঁ ওই স্টার আর্কিটেক্টের যে আই থিঙ্ক এটা কিছুটা ওই যে সেলিং এর জন্য কিছু কনজিউমার Of course. যে যেহেতু নামটা সেল করা যায়, Of অনেক course. টাকায় প্রজেক্টটা সেল করা যায় আর সামথিং। এখন যদি আমরা আদার ঘরানাগুলো একটু এক্সপ্লোর করি ফর আওয়ার কনটেক্সট, হ্যাঁ। আচ্ছা আমরা কোন যেটা বললাম যে একটা ইয়াং স্টুডেন্ট যখন বের হচ্ছে, ও যখন দেখতেছে আচ্ছা আর্কিটেকচার মানে হচ্ছে এইটাই, কেউ হয়তো মোটিভেট হচ্ছে, বাকিরা চিন্তা করছে আর কিছু ছিল না, মানে হোয়াটস দ্য রোল। কারণ আর্কিটেকচার বলতে গেলে তো আসলে আস্তে আস্তে অবভিয়াসলি আমাদের আড্ডাতেও আসবে যে ধরেন আরবান চলে আসবে, অনেক কিছু মানে এন্টায়ার লিভিং কন্ডিশন, যেটা আপনার আগে ওই অস্ট্রেলিয়ার ওদের যে এক্সাম্পলটা আসলো আর কি। সো সেইখানে আমরা একটু যদি ডিফাইন করি যে আদার ঘরানা। আচ্ছা, এখন ঘরানা হিসেবে ডিফাইন করার একটা প্রবলেম হচ্ছে যে তখন এক ধরনের লিমিটেশন ইম্পোজ করা হয়। আমরা উল্টা দিক থেকে আসি, যে আমরা বলি যে কোথায় স্থাপনা সংক্রান্ত সমস্যা আছে। সহজ স্থাপনা মানে আপনি যদি এখন একটা রাস্তার রিক্সার সাথে কথা বলেন, আপনি যদি বলেন যে ভাই স্পেস আমি ডিজাইন করবো, মানে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেভাবে স্থাপত্য নিয়ে কথা বলা শিখছি সেটা ডিপলি কলোনিয়াল। কলোনিয়াল কেন বলতেছি, কারণ হচ্ছে কলোনির কাজ ছিল আমি একটা নলেজ এখান থেকে আনবো, এখানে এনে এরা কিছু জানে না, এদেরকে আমি শিখাবো, কারণ এরা হচ্ছে আনসিভিলাইজড, এবং আমি শিখায় সিভিলাইজ করব। তারা নান্দনিকতার কিছুই বুঝে না, আমি তাকে বুঝাবো। এই যে আমি উপরে সে নিচে, এই জিনিসটা নিয়ে যখন একটা সিস্টেম সাজানো হয়, সেটা আরবান প্ল্যানিং, আরবান ডিজাইন, আর্কিটেকচার, প্রতিটাতেই এটা আসলে এক ধরনের ডিকটেটরশিপ, তাই না? তো এই ডিকটেটরশিপটার উল্টাটা কি? উল্টাটা হচ্ছে যে আমরা আমাদের দেশের শহর নিয়ে বা গ্রামে গেলে আপনি কিভাবে কথা বলবেন যে মানুষের সাথে, সরি আমি কিন্তু আপনি করে বলতেছি কারণ অডিয়েন্সের সবাইকে আমি আই ওয়ান্ট টু কিপ দেম ইন দ্যাট প্লেস অফ রেসপেক্ট। গ্রামে শহর কিভাবে কথা বলে মানুষজন, আচ্ছা এলাকা আই তুই সামনে মরে আসিস, হ্যাঁ, অথবা এই গলির মধ্যে বাচ্চারা ও হয়তো আমাদের আমি আরবান থেকে বলতেছি কারণ আমার জন্য এটা সহজ, কিন্তু আমি আরবান ডিজাইনে রিসার্চ করি। পাবলিক স্পেস কথাটার আসলে কি বাংলা হয়? আপনি যে গণপরিসর, আপনি এখন যে একটু 99% মানুষকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কোনোদিন গণপরিসরে গিয়েছেন, বলবে না না জীবনেও যায়নি। এটা কি ভাই? গণপরিসরে তো সবাই আমরা ব্যবহার করতেছি, এই যে নিচে মোড়ের টঙের দোকান, এটাই তো গণপরিসর, পাবলিক স্পেস। তার মানে কিছু জিনিস আমরা চাপিত জীবনে করি যেটার ডেফিনেশনটা আমি ওইভাবে ডিফাইন করি না, আমি ওয়ার্ডটা ইউজ করি না, বাট পাবলিক স্পেস সবাই ধুমায় ইউজ করতেছে। বড় অন্য অনেক দেশের চেয়ে আমাদের ডিজাইন করা পাবলিক স্পেস নাই, পার্ক এগুলা নাই, পাবলিক এত পাবলিক যে আসলে সামান্য জিনিসকে আমরা পাবলিক স্পেস। গার্ড রুম হচ্ছে একটা বিশাল পাবলিক স্পেস, সব ড্রাইভারদের পাবলিক স্পেস হচ্ছে গার্ডের রুম, ওখানে আড্ডা হচ্ছে। সেই অর্থে স্থাপত্যের ক্ষেত্রে তাই, যদি আমরা সেই প্রশ্নে ফেরত আসি যে অন্য কি হইতে পারতো, আপনি এভাবে চিন্তা করেন যে বাংলাদেশে এখন 600 উপজেলা, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট নাম্বার, বাট ধরে নেই 500 উপজেলা। একটা উপজেলা সদরে যেভাবে এখন একটা স্থাপনাগুলো গড়ে উঠতেছে, ওই স্থাপনাগুলোকে গাইড করার জন্য সেখানে কি একটা স্থপতি থাকতে পারতো না? এখন আপনি যদি এটাকে বারবার বলেন যে না ওদের তো এটা শহর না, বা এটা কোড, এটা বিল্ডিং কোড মেনেই সবাইকে করতে হবে, কেন করে না? আপনি তো জানেন যে ঢাকা শহরের বিল্ডিং কোড মানে না 90% বিল্ডিং, তাই না? সব তো আর্কিটেক্ট সাইন করা, হ্যাঁ কেউ না কেউ তো করতেছে, সিস্টেমের মধ্যে আছে। তার মানে শহরকে এই যে গাইড করা, এটার জন্য হয়তো অন্যভাবে দেখা দরকার ছিল। তখন হয়তো একজন বলতো যে না আমি বড় হইলে ভাই আমাদের ওই যে আমি উপজেলা কোঅর্ডিনেটর আর্কিটেক্ট হবো। কেউ বলবে যে না আমি হচ্ছে গিয়ে হয়তো পানি বা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব। কেউ হয়তো বলবে আমি প্রাণীদের আর্কিটেকচার নিয়ে কাজ করব, মোর দ্যান হিউম্যান। এখন এটা সব জায়গায় আপনি যদি দেখেন মোর দ্যান হিউম্যান কথাটা এখন আসতেছে, কারণ এটা একটা পোস্ট, মানে মানুষকে ডিক্টেটরের জায়গায় না রেখে মানুষ হচ্ছে বিশাল একটা ইকোলজি নেটওয়ার্কের পার্ট, সেই টাইপের স্থাপত্য হইতে পারতো। কেউ থাকতো এরকম আছেন আর্কিটেক্টদের মধ্যে দেখবেন যে যে আসলে প্রাণীকে ভালোবাসছে, সে শেষ পর্যন্ত একটা অ্যানিমাল শেল্টার খুলে ফেলছে, বা সে কিন্তু আর স্থাপত্য করতে পারে নাই, মানে সে তার মতন দিকে চলে গেছে। সেই অর্থে মানে এখানে অনেক স্কোপ, কেউ হয়তো ল্যান্ডস্কেপের সাথে, কেউ আরবানের সাথে, কেউ হয়তো মানে এক একটা ঘরানা তৈরি হইতো।
ইভেন যেটার মধ্যে কেউ থাকতো একদম পিওরলি ফাংশনাল জিনিসই সলভ করতেছে, কেউ তাকে বলতো না যে তোমারটা দেখতে সুন্দর না, অথবা কারণ একজন হয়তো শুধু যে ভাই বাংলাদেশে এখন প্রচন্ড গরম, আমি এখন ভাই শুধু ফাসাদ ডিজাইন করি, আমরা আপনার বিল্ডিং এ যদি ফাসাদটা ডিজাইন করে দেই তাহলে আপনার এসি লাগবে না, কেউ হয়তো, কারণ সে শুধু এটাই ডিজাইন করতেছে বা এই স্থাপত্যটাই সে করে, কারণ সে তখন সে পড়ে আসছে বিল্ডিং স্কিনের মধ্যে এইভাবে মানে বায়োলজিক্যাল হইতে পারে, এটা হইতে পারে, ওইটা হইতে পারে, গাছ হইতে পারে, হোয়াটএভার। সে তখন ওই ধারণাটা, মানে আমি বলতে চাচ্ছি যে স্কোপটা অনেক, কিন্তু অ্যাজ লং অ্যাজ আমি মনে করব যে আমি যদি ভাই শুধু ফাসাদ ডিজাইন করি, মানুষ বলবে তুই কি আর্কিটেক্ট, তুই কয়টা বড় বিল্ডিং করছিস, এই প্রশ্নের ভয়ে অনেকেই তার, সে হয়তো একটা পার্টিকুলার জিনিসে তার ইন্টারেস্ট, সে এটা করতে পারতেছে না। মানে আসলে এভাবে চিন্তা করলে আমাদের যাপিত জীবনের যত দিক আছে প্রত্যেকেই একটা আর্কিটেক্ট একটা ধারণা তৈরি করতে পারে। কেউ কেউ আছে যারা আসলে জেনুইনলি হেরিটেজ নিয়ে ইন্টারেস্টেড, এমন আর্কিটেক্ট নাই যারা আসলে হেরিটেজ নিয়েই শুধু কাজগুলো করতেছে এবং হেরিটেজের সাথে ওই শহরের সাথে সম্পর্কগুলো তৈরি করার কাজ করতেছে। স্থাপত্যকে যদি আমরা অন্যভাবে চিন্তা করি যে স্থাপত্য হচ্ছে স্থাপন করা, কি স্থাপন করা, সম্পর্ক স্থাপন করা। একটা জানালা আসলে ফর্মটা না, জানালার কাজ হচ্ছে মানুষ আর একটা চাঁদ, সেই সম্পর্ক স্থাপন করা, একটা পাখি উড়ে যাচ্ছে এটার সাথে সম্পর্ক স্থাপন করা। কি দিয়ে করি আমরা, জানলা, জানলাটা দেখতে একটা টুল, বাট কাজটা কি, সম্পর্ক স্থাপন করা। আপনি যখন জানালার বাইরে যদি আপনি মনে করেন প্রকৃতিকে মেরে ফেলছেন, জানলাটার মিনিং কিন্তু আস্তে আস্তে কমে যায়। আপনি যদি আপনার জানলার 5 ফিট ধরে আরেকটা বিল্ডিং হয়, যে আপনি জানেন এরকম অনেক বাসা আছে এখন জানালা কেউ খোলে না, খোলে জানালাটা as a drawing it exists, as a form it exists, but as a lived reality it doesn't exist. So আসলে অনেক অনেক বাসা এখন জানালাহীন, কিন্তু অফকোর্স ড্রয়িং এ ফাটাফাটি ফেনেস্ট্রেশনে এলিভেশনে জানালা আঁকা, কিন্তু জানালাটা যাপিত জীবনের অংশ হয় না। সো সেই দিকে যদি ফেরত যাই, সম্পর্ক স্থাপন করা যদি আমাদের মেইন কাজ হয়, আমরা আসলে এটা অনেক দিকেই করতে পারবো। আমরা তো সেটাই আসলে আর্কিটেকচারে করি। প্লাম্বারের সাথে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কি সম্পর্ক আমাদের থ্রুতে, একটা স্থাপনার মধ্যে অনেকগুলো জিনিসকে আমি সংযুক্ত করতেছি। এই সংযুক্ত করতে পারার ক্যাপাসিটি, রিলেশনশিপ এস্টাবলিশ করার ক্যাপাসিটি, এটা যখন আমরা এক একটা ঘরানা বা এক একটা দিকে নিব যেখানে আমাদের দরকার, তখন আমাদের অনেক ঘরানা তৈরি হবে। কেউ হবে যে গ্রামের আর্কিটেক্ট, কেউ শহরের, কেউ উপজেলা, কেউ শহরতলি, কেউ ফাসাদের, কেউ বিল্ডিং এর, কেউ বাচ্চাদের, কেউ অনেক ঘরানা তৈরি হবে। কিন্তু সেটা করার জন্য আমার ওই একটা আর্কিটেক্টের বক্স, যে বক্সে সবাই ঢুকতে চাচ্ছে, সেই বক্সটাকে আমাদের ভাঙতে হবে, অথবা বলতে হবে ভাই আরো অনেক বক্স আছে। ওইটাই যে এই এক্সপ্যান্ড করলে তো মানে এই ফিল্ডের সুবিধা, এখন যেটা ডাক্তারদের ক্ষেত্রে হয়েছে, ডাক্তারদের ক্ষেত্রে মানে লোকে ডাক্তার ছাড়া চিন্তাও করতে পারে না, কিন্তু আর্কিটেক্ট স্টিল নিড টু ডিফাইন যে ভাই কেন দরকার, কেন লাগবে। আপনাকে এই জন্য জিনিসটাকে ছড়া ফেলতে হবে। আর্কিটেক্টরা জেনারেলি যে কোশ্চেনটা করে একদম ফান্ডামেন্টাল, আচ্ছা ঠিক আছে আমি তো এখন জানলাই বানাইতে চাই ভাই, কিন্তু জানলা আমার কে বানাইতে দিবে, একদম বেসিক লেভেল ওয়ার্ডেই বললাম। আরেকটা হচ্ছে যে কোলাবোরেট, এইখানে এই যে ফর্মটা আসতেছে, এখানে কোনোভাবে ইউ ক্যান নট জাস্ট সিট এন্ড ওয়েট, দিস ইজ দ্য টোটাল অপোজিট। সো আপনি আর বেটার বলুন। সো মানে আর্কিটেক্টরা কিভাবে তার ক্লায়েন্ট বেস বানাবে, মানে আর এটা শুনতে একটু আবার জেনারেলাইজ হচ্ছে বেসড অন আওয়ার বেসড অন আওয়ার ইয়েটা। আমরা যখন অনেক ওপেন হয়ে যাব, তখন আজ ভাই আমি আপনাদের প্রত্যেক গ্রামে একটা অফকোর্স মসজিদ আছে, তো মসজিদের সামনে প্রত্যেকের মাঠ আছে, বা এটা কথা কথা, অথবা প্রত্যেক গ্রামে একটা প্রবলেম আছে। আর্কিটেক্ট কিভাবে যায়, একটা গ্রামে যাবে র্যান্ডমলি, যে ভাই যে বলবে যে কার সাথে কথা বলবে, আর ওই একটা মাস তার চাকরি, তার বেতন দিবে, এগুলাই তো। এখানেও বারবার কলোনিয়ালিজমের কথাটা আসতেছে, কারণ হচ্ছে আমাদেরকে পাশ্চাত্য আমাদেরকে প্রচন্ড লেভেল ইন্ডিভিজুয়ালিস্টিক শিখাইছে। এটাকে মানে বলে যে মেথোডোলজিক্যাল ইন্ডিভিজুয়ালিজম, যে তুমি যদি কনজিউমারকে একদম নিওলিবারাল কনজিউমারকে একদম ইউনিটে নিয়ে আসো, প্রত্যেকটা মানুষ আলাদা, একটা বাচ্চা ওর আলাদা পানির কাপ, ওর আলাদা পানির মগ, ও যদি ছোট হয়, ও যদি বিদেশে যাও, ও যদি মেয়ে হয় তাহলে পিঙ্ক কিনতে হবে, যদি ছেলে হয় তাহলে কোন লেভেলের ইন্ডিভিজুয়েটেড, যে কারণ কাস্টমার বাড়াইতে হবে, বেস বাড়াইতে হবে। একই জিনিসটা আর্কিটেকচারের ক্ষেত্রে আমরা ভাবতেছি, এই যে মার্কেটে আর্কিটেকচার পাস করছো 5 বছর, এবং এখন তুমি কিভাবে দাঁড়াবা নিজে। সত্যটা হচ্ছে যে যাদের আসলে এক ধরনের ব্যাকআপ আছে, যার গ্রামের টাকা পাঠাইতে হয় না,
যার বাবার গ্যারেজ আছে যেখানে সে একটা ড্রয়িং টেবিল বসাইতে পারবে, দুইটা ল্যাপটপ বসাইতে পারবে, তারা একটা অ্যাডভান্টেজে আছে। আর যার হচ্ছে ইমিডিয়েট চাকরি লাগবে সে অ্যাডভান্টেজে নাই। তার মাথার মধ্যে অনেক ভালো আইডিয়া আছে যে পুরান ঢাকা নিয়ে এরকম একটা যদি অর্গানাইজেশন করা যায়, অর্গানাইজেশন করে আমরা এই স্থাপত্যগুলো উদ্ধার করব, প্লাস আমরা টুরিস্ট ইয়ে করব, কিন্তু তার ওইটা নাই ক্যাপাসিটি। এইখানে আসলে সমষ্টিগত যে আমরা কিছু সময় ইন্ডিভিজুয়াল বাট কিছু সময় সামষ্টিক একটা ক্ষমতার ব্যাপার আছে। সেইখানে আমি আশা করি যে আইএবি এটা বুঝতে পারবে ইন ফিউচার, মানে আইএবির সামনে ইলেকশন আছে, মানে আই হোপ যারা আইএবির নতুন নেতৃত্ব যারা আসবেন তারা এই গদ বাঁধা যা হয়ে আসছে সেটা থেকে বাইরে চিন্তা করবেন। ধরেন আইএবির আপনি ধরেন এই যে আইএবির একটা স্পেস, হ্যাঁ, আইবিতে আপনি এরকম একটা জায়গা করেন না যে ছোট ছোট অফিস আমি তোমাকে 3 বছর জন্য ফ্রি দিব। আগে একটা ন্যাশনাল আইডিয়া কম্পিটিশন হবে যে যারা নিজেদের ফার্ম করতে চাও তোমরা পিচ করো যে তোমরা কি কি করতে চাও, আমরা 3 বছরের জন্য তোমাকে লিজ দিব, খরচ দিতে হবে না। কারণ ওই যে বসার একটা জায়গা, একটা ক্লায়েন্টকে নিয়ে আসা, একটা মানুষকে নিয়ে আসা, এই জায়গাগুলো এফোর্ড করতে ঢাকা শহরের মিনিমাম একজনের 50-60 হাজার 1 লাখ টাকা লাগবে একটা অফিস কস্ট সেট আপ। এই কালেকটিভ থেকে সবাই চান্দা দিয়ে আরেকজন নতুনকে উঠাবে, এটাই তো কিভাবে মানুষ উঠে যে আচ্ছা ভাই আপনারা সবাই এখানে তো চাঁদা দেন, এই চাঁদার একটা পোর্শন দিয়ে আমরা নতুন স্থপতি নতুন অন্টারপ্রেনিউর এদেরকে তৈরি করব। এর মধ্যে অনেকে ফেল করবে, তারা তখন আস্তে করে তাদের লিস্ট ছেড়ে দিবে, নতুন একজন আসবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বাট আইডিয়া ইজ দ্যাট আমাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে আমাদের নতুন আইডিয়া গুলোকে পালা, এটাকে পালন করা। এবং এটার এটা হইলে কি হইতো, যদি আপনি ওই একজন ধরেন এক্স হাসানুল্লাহ থেকে পাস করছে, হেরিটেজ নিয়ে থিসিস করছে, হেরিটেজ নিয়ে ও চায় এরকম একটা 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 সোশ্যাল বিজনেস। এখন তো ডক্টর ইউনুস সাহেবের মানে দিস আইডিয়া অফ সোশ্যাল বিজনেস, যে ইটস এ সোশ্যাল বিজনেস। আমরা কি করি এখানে আর্কিটেক্টদেরকে আসলে নতুন ভাবে চিন্তা করার, এই বিনির্মাণে নতুন ভাবে চিন্তা করার ব্যাপার। যে আমির ভাই আমারটা পিওর আর্কিটেকচারাল ফার্ম, আমি শুধু হেরিটেজের ড্রয়িং করি, হয়তো এরকম না, সপ্তাহে 2 দিন এটা করি, 2 দিন মেবি আমি গাইড, মেবি আমার হচ্ছে গিয়ে টুরিস্ট গাইড। আমি যেহেতু আর্কিটেক্ট যে বেরোইছে আমি পুরো ফটোগ্রাফি পারি, আমি সব ফটোগ্রাফ করছি, আমি রুটটা প্ল্যান করছি, রুট ডিজাইন করছি, মেবি দেয়ার আর আদার ওয়েজ দ্যাট আই ক্যান আর্ন মানি যেটা আমার অন্য কাজকে সাবসিডাইজ করবে। সো একটু ওয়াইডার স্পেকট্রামে চিন্তা করা যে ভাই আমি একজন আর্কিটেক্ট, আমি শুধু এটাই করি, এইভাবে না চিন্তা করে এটাকে একটা ওয়াইডার ভাবে চিন্তা করা, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। আর কালেকটিভ রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে তার যে সমাজ, এখন আইএবি হচ্ছে গিয়ে আর্কিটেক্টদের সমাজ, এটা আইএবি করতে পারে, অথবা সব ইয়াং আর্কিটেক্ট যারা কাজ করতেছে, অথবা যারা সবগুলা অ্যালামনাই যে অ্যাসোসিয়েশন আছে ওদের একটা কালেকটিভ ফান্ড থাকতে পারে যে আমরা আমাদের অ্যালামনাইকে উঠাবো। সেটা আইএবির জন্য বসে থাকার, আসলে কারোর জন্য কেউ বসে থাকে না। আমার মনে হয় এই পোস্ট ডিক্টেটরশিপের সবচেয়ে বড় যে জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে ওরা বিএনপির জন্য বসছিল না, কারোর জন্য বসেছিল না। মানে জেনজি যেটা দেখাইছে যে আমার ভাই আমি, মানে যেটাকে বাংলা বলে আমি পুছি না, কারণ আই এম নট গোনা ওয়েট বিকজ মাই ব্রাদার ইজ গেটিং কিলড, আই উইল নট ওয়েট। স্থাপত্যের ক্ষেত্রেও তাই, আমরা জানি যে আমাদের ক্লাসের অনেক যে ভালো, সে জাস্ট বিকজ ওর বাবা গ্রামে থাকে, ওর গ্রামে টাকা পাঠাতে হবে, ওর আইডিয়াটা মরে গেছে, এবং সে ওই 15-25 হাজার টাকায় ফার্মে ঢুকছে, ফার্মে ঢুকে ওই ড্রয়িং করে যাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে। এটা তো একটা অপচয়। আমি জানি যে ওর মাথায় চূড়ান্ত আইডিয়া ছিল, কিন্তু এটা আমাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি। এটা যদি আমরা পালন না করতে পারি তাইলে যে কি হয় সেটার প্রমাণ হচ্ছে এখন আমাদেরকে কেউ ডাকতেছে না কেন। এই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে এত কথা হচ্ছে, এত টকশো হচ্ছে, এখানে স্থপতিরা কেন অনুপস্থিত? কারণ আমরা রেলেভেন্ট হইতে পারি নাই। আমরা যদি রেলেভেন্ট হইতাম সমাজের কাছে তাহলে আমাকে এমনি ডাকতো। এখন কেন লয়ারদেরকে ডাকছে? কারণ সমাজে ঘুরতেছে যে এটা লিগালি কিভাবে হবে, লিগাল প্রেসিডেন্টটা কি হবে, এটা এই জন্য আমার দরকার হচ্ছে ব্যারিস্টারকে, কারণ সে আইনের মারপ্যাচটা বুঝবে। যাপিত জীবনের মারপ্যাচ আমি যদি বুঝা, আমি যদি প্রোডাক্ট বানাইতে পারতাম, আর্কিটেকচার যদি প্রোডাক্ট ডিজাইনই হয় যে একটা সলিউশন করা, আমি যদি ওই লেভেলে মিশতাম, আমি যদি উপজেলা লেভেলে মিশতাম, আমি যদি শহরের বাড্ডার একেবারে ভিতরের চিপায় দক্ষিণখানে উত্তরখানে যে আমি যদি ডেমরাতে যাই বুঝতাম যে আরে কি লাগবে। আমরা তো এটা বুঝি নাই, কারণ আমরা ধরে রাখছি আমার একমাত্র জায়গা হচ্ছে কোনোভাবে গুলশান 1 থেকে গুলশান 2 এর মাঝখানে একটা বিল্ডিং আমি ঢুকতে হবে।
না, এর বাইরেও কিন্তু আরবান প্রজেক্ট হচ্ছে, বাট I know, but সেখানে আমি এক মোটা দাগে ধরনের ডিক্টেটরশিপ হ্যাঁ মোটা দাগে কথাগুলো বলতেছি। অফকোর্স এক হ্যাঁ। থেকে দুয়ে আমাদের এটা হচ্ছে একটা দেশে ওয়েলথ থাকবে এবং সেটাও দরকার আছে। সো ইট ইজ নট যে এটা নেগেটিভ, সবাই যখন শুধু এটাই চায় তখন আসলে অন্য সব রেলেভেন্স গুলো চলে যায়। তো এখন আসি যেমন হ্যাঁ বাংলাদেশে ডিক্টেটরশিপের কথাটা যেমন আরেকটু ব্রড করা দরকার। যে আমার একবার একটা ফেমাস আর্কিটেক্টের সাথে সামনাসামনি কথা হয়েছিল, সেটা হচ্ছে জিনি গ্যাং। জিনি গ্যাং হচ্ছে গ্যাং স্টুডিও। এরা এখন ইউকে মানে ইউএসএ তে ওয়ান অফ দ্য টপ আর্কিটেকচারাল ফার্মস। তো জিনিকে জিজ্ঞেস করছিলাম যে ওদের অফিসে ওরা কিভাবে ডিজাইন করে, কারণ ওদের অফিসের ডিজাইন প্রসেসটা নিয়ে কথা বলতেছিল। এটা 2016 সালে ইউনিভার্সিটি অফ আরকানসাসে আমি যখন পড়াচ্ছিলাম তখন ওইখানে ও একটা লেকচার দিতে আসছিল। ও বলছে যে টিপিক্যাল আর্কিটেকচার অফিসের অর্ডার মানে সিস্টেমটা হচ্ছে একটা টপ ডাউন ট্রি এর মতো। টপ ডাউন মানে একটা টপ ডাউন, এখান থেকে আইডিয়া আসছে। তিনজন আর্কিটেক্ট আছে যারা একটু সিনিয়র, যে মাস্টার আর্কিটেক্টটা বুঝে সে ওইটা নিয়ে জুনিয়রকে দেয়, তার জুনিয়রকে দেয়। ওই লাস্টের জুনিয়র আর্কিটেক্ট মানে এটা কি বললো, আমার স্যারের সাথে দেখা হওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ উনি আসলে তো সবাই জি জি। এটা আমেরিকান ফার্মের কথা বলছে, এবার বাংলাদেশে কাউকে বোঝাচ্ছে না, মানে যদি মিলে যায় এটা তো কাকতালি। কিন্তু এটা হইছে, এটা আমাকে ও বলছে যে এটা ট্র্যাডিশনাল, এভাবে নিজে ওভাবে কাজ করছে দেখে ওইটা ক্রিটিক করতেছে। কারণ ওইটা হচ্ছে যে আলট্রা মডার্নিস্ট, যে একজন আর্কিটেক্ট তার বোধ তৈরি হয়েছে, সে বুঝে গেছে কিভাবে নান্দনিকতা আনতে হবে, তার বোধটা সে তার ডিসাইপলদেরকে দেয়, তারা তাদের ডিসাইপলকে দেয়, এভাবে এটা মানে ওহির মতো নাচতে থাকে। যিনি বলছে যে এটা আমি উল্টায় ফেলছি আমার অফিসে। ও বলছে আমাদের অফিস ইজ লাইক আ গার্ডেন। কিরকম, একটা প্রজেক্টের যখন শুরু হয় তখন আমরা মাটি নিয়ে বসি, কনসেপ্টের মাটি, তখন সবাই ওইটার মধ্যে একটা করে বীজ দেয়। একদম জুনিয়র আর্কিটেক্ট ও এসে বলে আমার বীজ এটা, সেটা কি আমার আইডিয়াটা এটা, সবার বীজ দেয়। তারপরে আমরা ডিসকাস করতে থাকি, তখন দেখা যায় যে কয়েকটা ধোপে টিকে নাই, ডিসকাশনের মধ্যেই একজনেরটা বাদ হয়ে গেছে, বাট একজনেরটা দেখা যাচ্ছে যে সুন্দর করে এটা থেকে গাছটা বাড়তেছে। তখন সবাই আস্তে আস্তে বুঝে, কারণ ডিসকাশন করতে করতে বোঝা যায় যে হসপিটালের ডিজাইন তুমি বলছো এটা এটা হবে না, এটা কিন্তু ওই জুনিয়র ছেলেটা একটা আইডিয়া দিচ্ছে এটা ভালো। তখন এটা ওই গাছটা ছোট্ট মেবি একটা কোনার মধ্যে থেকে একটা গাছ, তখন বাকি সবার কাজ হচ্ছে ওইটাকে টেক কেয়ার করা, ওই আইডিয়াটাকে পানি দেওয়া। সিনিয়র আর্কিটেক্ট তখন বলে যে ওকে আমার তো এক্সপিরিয়েন্স, কিন্তু তোমাকে আমি একটা জিনিস বলি, তুমি যদি এভাবে করো তাহলে এটা, সবাই ওইটাকে পানি দেয়, ওইটাকে আস্তে আস্তে বড় করে। দ্য মেইন আর্কিটেক্ট ইজ অ্যাট দ্য বটম অফ দ্য ট্রি, যার কাজ হচ্ছে এই এনভায়রনমেন্টটাকে তৈরি করা যেখানে সবাই কমফোর্টেবলি এইভাবে ডিজাইন করতে পারে। তো ওরা দেখাইছে জিনি গ্যাং সবাইকে 40 জনকে নিয়ে ওরা ক্যাম্পিং ট্রিপে গেছে। ওরা ট্রাস্ট, ইউ নিড টু ট্রাস্ট দ্য নেক্সট পার্সন। আমরা এখানে অফিসে কাজ করে আমি 100% শিওর আমাদের অফিসে কাজ করে মেয়েরা জানে যে কোন অফিসের ভিতরে কোন ভাইয়া একটু লুচ্চা। ইয়েস অর নো, এটা রিয়ালিটি, এটা বাংলাদেশের রিয়ালিটি, আর্কিটেকচার অফিসার না সব অফিসে এটা, বা একটা যে নজরটা খারাপ। তখন আসলে ওই রকম একটা এনভায়রনমেন্টে একটা আইডিয়া নিয়ে কথা বলা বা একটা জিনিসকে সত্যিকারের এটা করা ইট ইজ ডিফিকাল্ট থিং। কারণ আমি জানি যে ভাই আমার আইডিয়া নিয়ে কথা হলে আমার দিকে আবার বেশি কথা বলতে আমার অফিসে থাকতে হবে, থাক বাবা, অথবা আইডিয়া নেওয়ার সৎ সাহসটা, সেই স্পেসটা দেওয়া। নাও দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ এই যে স্পেস দেওয়া, একটা শাসকের দায়িত্ব হচ্ছে এই স্পেসটা দেওয়া। বাট এইটাই আমি আসতে যাচ্ছিলাম, দেয়ার ইজ আ লিটল চান্স যে আর্কিটেক্ট একটি ইনসিকিউরিটিতে ভোগে যে আচ্ছা এটা কার, there is a মানে পারসেপশন অফ নাম দেওয়ার একটা ব্যাপার থাকে না, মানে এইটা ডিজাইন বাই মানে এই যে সিগনেচার বসানোর যে একটা টেন্ডেন্সি, এটা কি কোনোভাবে ডিস্টার্ব করে বা এই ইস্যুটা কি প্রবলেমেটিক? হ্যাঁ এখন দেখ, এখন হচ্ছে যে এই ইস্যুটা আমি এখন না এভাবে না বলতে চাই না যে প্রবলেম নন প্রবলেমের ইস্যু না, এটা হচ্ছে যে একভাবে হয়ে আসছে, এটা কি এখন আমরা করব কিনা, নতুন আর্কিটেক্ট এটা করবে কিনা। হ্যাঁ ব্যাপারটা এটা, ওইটা এক সময়ের ঘটনায় এটাই মনে হয়েছিল জোস, এন্ড তারা তাদের আন্ডারস্ট্যান্ডিং নিয়ে থাকুক, এটা 1960-এর দশকের। হ্যাঁ সব আর্কিটেক্টের নাম অফিসের নাম হচ্ছে নিজের নাম, এটা এটা সবকিছু তার নামে, সবকিছু সে করছে। কারণ ওই যে আমাদের মাথায় ওই যে যে ফেমাস যে বইটা আছে অ্যান ব্র্যান্ডের হাওয়ার্ড রোড আর্কিটেক্ট, সে হাওয়ার্ড রোড
এটা আসলে আমরা যখন আর্কিটেকচার পড়াইতেছি ইউকেতে, আমরা তো এটা নিয়ে হাসতে হাসতে মরে যাই, কারণ এটা একটা জোকের মতো যে ভাই এটা কি জোক নাকি, আর্কিটেক্ট সবকিছু কেন করবে? একটা মুভিতে কেউ কি বলে যে সবকিছু ডিরেক্টর করছে? এটা তো কেউ বলে না। একটা ক্রেডিট লিস্ট জানা, হ্যাঁ, ইউ স্টার্ট উইথ দ্য ডিরেক্টর, ইউ পে দ্যাট রেসপেক্ট, কারণ ক্রোনোলজিক্যালি মানে ওইভাবে দেখায় যে ডিরেক্টর দিয়ে শুরু করে, তারপর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, একটা একটা গ্রিপ বয় মানে যারা লাইট ধরে থাকে তার নামটাও ক্রেডিট লিস্টে থাকে। সো ক্রিয়েটিভ ওয়ার্কের এখন আলটিমেটলি মানুষ জানে যে ঠিক আছে যে ক্রিস্টোফার নোলানের মুভি কেউ কেউ এর মধ্যে বের হয় যে আসলে দে আর সো এক্সেপশনাল দ্যাট নো ওয়ান এলস ক্যান ডু দেয়ার থিং। এটা তো এই জিনিয়াসটা সব সব ফিল্ডে আছে, সেটা ডাক্তারদের মধ্যেও আছে। একটা অপারেশনে কিন্তু সবাই পার্টিসিপেট করে, একটা অ্যানেস্থেসিওলজিস্ট থাকে, একটা নার্স, এই সেকেন্ড ডক্টর যারা স্টিচ করতেছে, সবাই মিলে একটা ভালো সাকসেসফুল অপারেশন হয়। বাট অনেক সময় ইউ ডু হ্যাভ সার্জনস হু আর ওয়েল নোন যে তাদের হাত এত ভালো, তারা, এর অর্থ তো এই না যে অন্য সবাই নাই। সো আমরা এটা প্র্যাকটিস করে আসছি একভাবে, অন্যভাবে করা যায়, অন্যভাবে এখন করতেছে। যেমন ফেমাস এখন ইউকেতে একটা প্র্যাকটিস আছে, না হচ্ছে অ্যাসেম্বল। অ্যাসেম্বল, হ্যাঁ নামই অ্যাসেম্বল। অ্যাসেম্বল টার্নার অ্যাওয়ার্ড পাইছে, এটা টপ টিয়ার আর্কিটেকচার ফার্ম নাও। গো অ্যান্ড ট্রাই টু ফাইন্ড একটা নাম ইন দেয়ার ওয়েবসাইট, ইটস ডিফিকাল্ট। কে করছে বিল্ডিং? নো, অ্যাসেম্বল। ওরা মানুষের সাথে কাজ করছে, টিম থাকে, 4-5 জন মিলে একটা কাজ করতেছে, অন্য একটা প্রজেক্টে 4-5 জন করতেছে। হ্যাঁ একটা কে করছে প্রজেক্ট, অ্যাসেম্বল করছে, বাট ওইটার ভিতরে কে এটা খুঁজে বের করা, দে নট বদার। এটা কিন্তু শুধুমাত্র স্থাপত্যের ক্ষেত্রে কথাটা হচ্ছে না, অনেকগুলা ক্ষেত্রেই কালেকটিভ ওনারশিপ, কালেকটিভ অথরশিপকে প্রমোট করা হচ্ছে। যেমন একটা রিসেন্ট একটা আর্টিকেল আমরা কাজ করছি, ওখানে 12 জন অথর একটা আর্টিকেলে, ওটা অথর লিস্টে 12 জন। এখন এটার মধ্যে একজন একটা সিনিয়র প্রফেসর, উনি ইনিশিয়েটিভ নিচ্ছে। আমরা 11 জন ছিলাম আর্লি ক্যারিয়ার বা ইয়াং রিসার্চার। উনি ওই বারবার আমাদের সাথে ওয়ার্কশপ করছে, ওয়ার্কশপে আইডিয়া ডিসকাস হয়েছে, ওই আইডিয়া গুলো সবাই মিলে লিখছে, একটা প্যারাগ্রাফ একজন লিখছে, একটা প্যারাগ্রাফ একজন লিখছে। কারণ আমরাও ব্রেক করতে চাইছি যে একটা অথরশিপ, যে তার মাথা থেকে শুধু আইডিয়া আসছে, কারণ এরকম আসলে হয় না। মানুষজন ডিসকাস করে, কথা বলে, তখন আইডিয়া জেনারেট হতে থাকে। সো এই যে ইন্ডিভিজুয়াল একটা জিনিয়াস, ইন্ডিভিজুয়াল সে ক্রেডিট নিবে। আমি যদি বলি এখন যেই পৃথিবীর দিকে আমরা তাকায় আছি, যে পৃথিবীর দিকে আমরা যাচ্ছি, সেই পৃথিবীতে এটার অনেক খ্যাত লাগবে। যেমন আমি যদি সহজ ভাষায় বলি, এখন যদি বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জের জন্য র্যাপিড স্কেলে যে 5 বছরের মধ্যে আমাদের টেম্পারেচার হয়ে গেছে 55 ডিগ্রি, সেরকম একটা সময়ে, পরিবর্তিত সময়ে, তখন কি কেউ জিজ্ঞেস করবে যে ভাই এই বিল্ডিং কে বানাইছিল, ওই বিল্ডিং? বুঝাতে পারছে যে এখন আমরা যে পৃথিবীর দিকে যাচ্ছি, আমাদের এখন আর ওই, এটা হচ্ছে যুদ্ধের ময়দানে ভাই, এটা মানে আমরা একটা যুদ্ধের ময়দানে ফেস করছি ক্লাইমেট চেঞ্জ, আমাদের মানে ইকোনমিক ইনসিকিউরিটি, দ্য বিগেস্ট থিংস, জিওপলিটিক্যাল যে জিনিসগুলা, যেই দিকে আমরা যাচ্ছি সেখানে এসে ভাই এটা আমি করছিলাম ভাই। দ্য থিং ইজ, একটা সময় ছিল যখন এটা হইছে, এই সময়টা পাল্টায় গেছে। এই জেনজি যা দেখাইতেছে এটার এই সময়ে এসে কেন আমাদের এটা হয়েছে, কারণ সময়টা পাল্টাইছে। সো ইটস নট অ্যাবাউট এটা খারাপ ছিল, এটা ভালোর ব্যাপার না, এটা হচ্ছে একভাবে হইতো, এখন অন্যভাবে হওয়ার সময়টা চলে আসছে। সো ইটস নট ব্যাড অর গুড, ইটস জাস্ট দ্যাট দ্য টাইম হ্যাজ চেঞ্জড। মানুষের বোধ পাল্টাইছে, সেই বোধটা পাল্টানোর ফসলটা আমরা এখন দেখতে পাচ্ছি পলিটিক্যালি। স্থাপত্যের বোধটারও পাল্টানোর সময় এখন এখানে আছে। আর্কিটেকচারটা তখন মোটামুটি আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং আসলাম যে পোস্ট ডিক্টেটরশিপ বা ডিক্টেটরশিপ বলতে আসলে বারবার বলা হচ্ছে মেইনলি হচ্ছে যে এই যে একটা জায়গায় আটকায় না থেকে ওপেননেস, আরো অনেক কিছু করার সুযোগটা কে করে। সেইখানে একটা আবার বড় কোশ্চেন যেটা, সেটা হচ্ছে শহরটা কার বাপের না, শহরটা কার? সেটা শহরটা প্রথমে উই ক্যান সে দ্যাট শহরটা কারো বাপের না, তার মানে শহরটা কার। এখন আমরা যদি দেখি যে কিভাবে আমাদের ট্র্যাডিশনালি শহরটা গোছানো হয়েছে, বা কিভাবে আমরা শহরের, আমার বাসার সামনে ওয়াসা এসে করা শুরু করছে, খুবই নর্মাল ইস্যু, একটা সহজ জিনিস। ওয়াসা কি আমাকে জিজ্ঞেস করছে? কারণ এই রাস্তা দিয়ে আমি মেবি হুইল চেয়ার চলি, ওয়াসা কি জানছে যে এখানে কে কে থাকে, তাদের সাথে ডিসকাশন করছে? তো ওয়াসা কেন ওয়াসা এই ভাবটা করতেছে? কারণ
they are backed by some form of vague power, যে হ্যাঁ এটা আমাদের রাস্তা, আমরা এখানে বসাবো, আমরা তো ভালো করার জন্য করতেছি। আমি এখন ভালো করার জন্য একজনকে তো, এটা যেমন একটা খুব ফেমাস জোক আছে যে রাস্তার পাশে একজন দাঁড়ায় আছে, একজন এসে কোলে করে একটা বুড়ি মহিলা দাঁড়ায় আছে, বুড়ি মহিলাকে কোলে করে ওই পারে পার করে দিছে। বুড়ি মহিলা পরে বলছে যে আমি তো রাস্তা পার হইতে চাই না, আমি ওয়েট করতেছিলাম, আমার ছেলে আসতেছিল, তুমি আমার রাস্তা পার করে দিলা কেন? ও বলছে আপনাকে আমি ভালো করতে গেছি। সো ইন্টেন্ট ডাজন্ট ম্যাটার। ওয়াসাপ ভালো করতে চায়, নো ডাউট, ওয়াসাপ পানির লাইন বসাবেন, কিন্তু এই ভালো করতে চাওয়াটা খারাপ ভাবে হবে না, এটাকেও ভালোভাবে করার ব্যাপার আছে। যখন শহরটা সবার হয় তখন আমি সবার মতটাকে গোনায় ধরি, আর যখন শহরটা আমি মনে করি আমার বাপের, তখন আমি কি, আমার অন্য কার প্রবলেম হয়েছে আমার কি, আমি কাজ করতে আসি, আমি এটা করবো। আমরা মাইক্রো স্কেলে সবাই ডিক্টেটরশিপ ফেস করতেছি সব সময়, সেটা একটা ট্রাফিক সার্জন ডিক্টেটরের মতো করতেছে, ওয়াসার লোক করতেছে, প্রতিটা মানুষই মনে করতেছে যে এই শহরে আমি যেটা বলবো সেভাবে হবে। রাজু প্ল্যান করে ফেলছে, রাজু পূর্বাচল পুরাটা করে ফেলছে। পূর্বাচলে যে আগের যে গ্রামগুলো ছিল তাদের ওপিনিয়ন নেওয়া হয়েছে, তারা কি চাইছিল, এখন বলবে যে না তাদেরকে তো আমরা ফ্ল্যাট দিচ্ছি, তাদেরকে জমি দিচ্ছি। আমি তো চাই নাই, মেবি চাইছে কিনা কেউ জিজ্ঞাসা আমার, সেটা হয় নাই। মোটা দাগে শহরটা যে বাস করতেছে সবচেয়ে বেশি, তার সবচেয়ে বেশি রাইট। এখন আমি যদি ইউরোপ থেকে একটা টুরিস্ট আসে, ওর নিশ্চয়ই সমান রাইট নাই আর যে এখানে 30 বছর ধরে থাকছে, যে ওই এলাকায় গঠনে সাহায্য রাখছে, সব ভূমি, যে ওই মসজিদটা ফান্ডিং করছে বা টাকা দিছে, ডোনেট করছে, তার রাইটটা নিশ্চয়ই অনেক বেশি। সো জাস্ট ওই মুহূর্তে যে শহরে আছে তার কথা হচ্ছে না, শহরের যে বাস করে আসতেছে এবং শহরের যে সবচেয়ে বেশি এটার যে সেই সিটিজেন, তো এই সিটিজেনের ধারণাটা আমাদের এখানে অ্যাবসলিউটলি মিসিং। যে আমরা একটা আরবান, একটা শহরে থাকা মানে একটা আরবান সিটিজেন, তার অনেক সে আছে জিনিসে, তার অনেক রাইটস আছে। সেই জায়গাটায় আমার মনে হয় যে আমরা একদমই ব্যর্থ হয়েছি আরবান সিটিজেনশিপের আইডিয়াটাকে তৈরি করার। আমরা সবসময় আমরা মনে হয়েছে আমরা প্রজা, শহরের প্রজা, মানে আমাকে এখানে থাকতে দিচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ উঠাই দিচ্ছে না, এটাই সেটাই। ভাই এখানে একটা ফ্ল্যাট কিনছি, ভাই কোনো মতে আমার ফ্ল্যাটে আমি ঢুকে যাই। আমি অলওয়েজ ইসরায়েলি জন্য বলি যে আমি বাংলাদেশে ভাড়ায় থাকি, ভাড়াটিয়ার মতোই থাকি, যে কোনো সময় যদি কেউ বলে যাও দূর হয়ে যাও, চলে যেতে হবে আর কি। আমরা ওই সেন্স অফ বিলঙ্গিং, সেন্স অফ বিলঙ্গিং। এখন সবচেয়ে মজার জিনিস হচ্ছে যে এই যে বিপ্লব বা এই যে গণ অভ্যুত্থানের পরে আমরা দেখতেছি যে একটা টোটাল পুলিশ স্ট্রাকচার, যেটা সিকিউরিটি দেওয়ার কথা ছিল সেটা নাই। তার আমরা কি দেখতে পাচ্ছি, এক ধরনের কি তৈরি হয়েছে, আমি বলবো একটা ট্রেমেন্ডাস লেভেলের আরবান সিটিজেনশিপ হয়েছে। মানুষজন নামছে রাস্তায়, ভাই আপনি কোন বিল্ডিং, ওই বিল্ডিং, আর জীবনে তো দেখি নাই, কিন্তু আমার তো আজকে রাত্রে ডাকাত ঠেকাইতে হবে, ডাকাত ঠেকাইতে হবে, ডাকাত ঠেকাইতে হবে, এইটার জন্য এখন বন্ধ হয়ে গেছে। এইটা ডাকাত আগে যখন জানতো যে এখান থেকে একটা পুলিশ যায়, এই জন্য আমার নামার দরকার নাই। সো ট্রেমেন্ডাস এই ভ্যাকিউমটার মধ্যে কি ফর্ম করছে, কি জেনারেট করছে, একটা সিটিজেনশিপ, সেন্স অফ সিটিজেনশিপ, যে এটা আমার এলাকা, এটা আমার মহল্লা, সবাই পোলা পায় নামছে, সবার হাতে একটা বাস, মানে একটা এই যে সেন্স অফ বিলঙ্গিং তৈরি হয়েছে। ইট অনলি শোজ যে আসলে মানুষকে, তাকে যদি আমলে নেওয়া হইতো যে আমাদের এলাকা একটা পার্ক রিডিজাইন হবে, এই এলাকার সবাই মিলে আমরা রিডিজাইন করবো, আসেন ভাই দাদিরা নামান, হুইল চেয়ার দিয়ে নিয়ে আসেন, দাদি আপনি কিরম চান, দাদি বলবে আমি স্লাইডে উঠবো না, কি জানি দোলনায় উঠবো, সেই ডিজাইনও আছে, দোলনার মধ্যে হুইল চেয়ারটা উঠে যায় এবং ওইটা দিয়েও দোল দেওয়া যায়। কথা বলতেছি, ওই দাদিটার হয়তো সর্বোচ্চ জান্ডার বিল থেকে সে দেখে, এই পার্টটা তার না, কারণ কেউ তো তাকে জিগায় নাই যে এখানে কি হওয়া দরকার। যেইখানে জিজ্ঞেস করে সেখানে ওনারশিপ হয় প্রতিটা জায়গায়, প্রতিটা নেইবারহুডে। এখন আই ক্যান গ্যারান্টি যেখানে রাত্রেবেলায় মানুষজন নিচে নামে একসাথে ডাকাত সামলাইছে, সেই সব জায়গায় এখন ওই মহল্লার ব্যাপারটা, ওই যে কানেকশন রিলেশনশিপ, এর মধ্যে কতগুলা প্রেম হয়ে গেছে। হ্যাঁ, কত এই যে যাপিত জীবন, এটাই তো এই যে আমাদের এভরিডে লাইফ। আমার এই মহল্লা, এই নেইবারহুড, এটা যে আমার একটা যাপিত জীবনের অংশ, আমরা অলমোস্ট ভুলে গেছিলাম। যার যার মতন, যার যার ফ্ল্যাটে কোনো মতে, ভাই কোনো মতে, এই যে কোনো মতে একটা গর্তের মধ্যে ঢুকে থাকা,
এটা তো শহর, তাহলে এটা তো শহরে থাকা না, তাই না? সেই শহরে থাকাটাই অলমোস্ট মনে হচ্ছিল যে আমরা ভুলে যাচ্ছি। যেটা পুরানো যেখানে মহল্লা সিস্টেম এখনো আছে, যেখানে ওই এলাকা ভিত্তিক এখনো, সেসব জায়গায় ওটার ফিলিংসটা ডিফারেন্ট। এটা আমরা সবাই জানি, যারা যে গুলশানে কেউ কাউকে চিনে না, বা পুরান ঢাকার যেখানে ট্র্যাডিশনাল থেকে আসছে, ট্রেমেন্ডাস লেভেলের বন্ডিং, অথবা এলাকার ভিত্তি এলাকায় চাচা বা ওই একটা ফিলিং আছে অফ বিলঙ্গিং, যেটা আমাদের নতুন অনেক জায়গায় নাই। উত্তরাতে এবার যেমন উত্তরাতে ডাকাত ভয়টা বেশি ছিল, এখন একটা যদি মেজার করা যেত দেখা যেত যে উত্তরায় সেন্স অফ বিলঙ্গিং সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে বেশি তারা একসাথে ডাকাত পিটিয়েছে। টোটালি মেক সেন্স। কিন্তু জায়গাটা যেটা হচ্ছে, ধরুন আমাদের শহরের ডিজাইন বা ঢাকা শহরের দায়িত্ব মূলত রাজুক একটা একটা নির্দিষ্ট মানে সেন্টারের হাতে রয়েছে, তারাই ডিসিশন নিচ্ছে। এই যে সেন্স অফ বিলঙ্গিংনেস এর যে কথাগুলো, যেটা খুবই অদ্ভুত একটা ব্যাপার হয়েছে আমার ধারণা ইন্টারনেট আসার পরে, পোস্ট ইন্টারনেট এরাতে দিস ইজ দ্য ফার্স্ট যারা এইরকম একটা জেনারেশন যারা টোটালি গ্রো আপ হয়েছে স্ক্রিনে আর সোশ্যাল মিডিয়াতে, তারা সাডেনলি রিয়েলাইজ করতেছে যে এটা তো আসলে ছিল, আমাদের ওল্ডার সিস্টেমটা এটাই ছিল। তো এই জিনিসটা ক্রিয়েট করা বা মেইন, ধরেন এই যে আমরা এই ফর একটু যদি ইলাবোরেট করি, ধরেন ট্রাফিক কন্ট্রোলও দেখা যাচ্ছে বাচ্চারা করছে, বা বাচ্চা বলতে স্টুডেন্টরা করছে, এবং প্রিটি মাচ ওকে, সেটা যথেষ্ট মানে নট যে ওদের কাছে অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু ওরা পুরোটা পিওরলি কি বলে এক ধরনের দেশপ্রেম থেকেই কাজটা করছে, আর তো কোনো মানে ইয়ে পাইতো না। কিন্তু সেই জায়গাটা থেকে যখনই আমরা দেখতেছি আবার ট্র্যাডিশনাল যাচ্ছে, ওই যে আবার হ্যাঁ ঠিক আছে চোর ডাকাত আসবে, পুলিশ ধরবে, মানে আবার যখন আমি ব্যাকে যাচ্ছি, তারপর আবার আমরা জায়গায় ফিরে যাচ্ছি। এটাকে মেইনটেইন করে বা সবার ইনভলভমেন্ট রেখে আমরা এই শহরটাকে, বা তখন কি আর এই সেন্ট্রাল সিস্টেমের দরকার আছে আদৌ, বা সেটা কি কিভাবে চিন্তা করি এখন পুলিশের বা ট্রাফিক বা সেফটির জায়গা থেকে, যেমন যখন এরকম এক ধরনের ইনিশিয়েটিভ অলরেডি হয়েছে, আমাদের ট্র্যাডিশনাল সিস্টেম ইজ ভেরি বাইনারি, যে পুলিশ যখন চলে আসছে এখন আর তোদের দরকার নাই, তোমরা ঘরে ঢুকে যাও। এখানেই আসলে আমাদেরকে বারবার আমাদের রুলস অফ এঙ্গেজমেন্টের দোহাই দিয়ে, যে না ভাই এটা তো রুলসে নাই, এখানে ইনোভেটিভ কিছু করার ব্যাপার আছে। যেমন প্রত্যেক এলাকায় পুলিশ বলতে পারে যে আপনারা তো অনেকেই দল মানে করে প্রোটেকশন দিচ্ছেন, আসেন আমরা সবাই একসাথে কালেকটিভ সেফ গার্ডিং করি। কারণ আপনাদের এটা 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 বাইরে খুব কমন আছে, যে ধরুন কমিউনিটি পুলিশিং, কমিউনিটি ওয়াচ, এটা মেম্বার মানে পাবলিককে নিয়ে কমিটি করা, পাবলিক কোন ওইটার ভিতরে 50% পুলিশ, 50% লোকাল পাবলিক, তাদেরকে এই যে একটা রোল তৈরি করা, যে প্রত্যেক গলিতে একজন গলি সুপারম্যান আছে। তখন কে গলি সুপারম্যান হবে, তার কে হবে, ভাই গলি সুপারম্যানের কাজ হচ্ছে গিয়ে পুলিশের সাথে লিয়াজও করা, বা তখন কি হবে এক ধরনের কমিউনিটি পুলিশিং এবং একটা স্ট্রাকচারাল যেটা মানে অফিসিয়াল ফর্মাল পুলিশিং, এই দুইটার একটা মেলবন্ধন হবে। তো সেটা তো কোনো টোটালি অথরিটির উপর ডিপেন্ডেবল একটা সিস্টেম মানে না রেখে ওইটাই তো মেইন প্রবলেমটা ক্রিয়েট করতেছে। যখন এটা পিওরলি অথরিটির উপরে হয়, তখন কি হয়, অথরিটি এটাকে মিসইউজ করতে পারে, মিসইউজ করতে পারে, আবার মানে ভুল হওয়ার চান্সটা বেড়ে যাচ্ছে, কানেক্টিভিটি লস হচ্ছে, এবং পুলিশ তখন আসলে কোনোদিনও কি জনগণের কাছাকাছি হইতে পারবে, এটা পারবে না। এটা একটা ভয়ের ট্র্যাডিশনাল যে সিস্টেম এখানে তো যে আমাদের পুলিশ কোড হচ্ছে ওই 1800 কত সালে 60 সালের পুলিশ কোড, যেটা একটা কলোনিয়াল গভর্নমেন্টের পুলিশ কোড, যার কাজ হচ্ছে গিয়ে মানুষকে শাসন করা, দমায় রাখা। পুলিশের কাজ হচ্ছে গিয়ে লাঠিচার্জ করো, ওকে ভাঙ্গো, ওকে, কারণ এটা যখন ব্রিটিশ রাজ পুলিশ করতেছে আর একটা স্বাধীন বাংলাদেশের পুলিশ, আমার পুলিশ ওয়ার্ডটাই তো আসলে আমার কাছে মনে হয় যে ডিসব্যান্ড করার মতন, যে পুলিশিং করা মনে হচ্ছে কেউ একদম ওত পেতে আছে। আমাদের যেটা লাগবে হচ্ছে গিয়ে ধরনের সিভিল গার্ড, মানে মানুষ কমিউনিটি বেস সেফটি অফিসার্স, সেফটি অফিসার, সে একটা নর্মাল সাধারণ সেফটি দেখাশোনা করার জন্য সেফটি অফিসার। একটা সেফটি অফিসার আর একটা পুলিশের ইভেন ওয়ার্ড শুনলেই বোঝা যায় যে আসলে কত গ্যাপ আছে। আর এই যে বললাম যে কমিউনিটি ভিত্তিক এই কাজটা করা, কারণ এটা পুলিশ দিয়ে কথাটা শুরু করছি, বাট আসলে এটা শুধু পুলিশের ইস্যু না, এটা একটা এক্সাম্পল অফ ধরনের আরবান ম্যানেজমেন্টের একটা পার্ট। পুলিশিং ইজ আরবান ম্যানেজমেন্টের একটা পার্ট। আমরা যেভাবে শহরকে পরিকল্পনা করি, যেমন এই যে এখন ড্যাপ হয়েছে, ড্যাপ নিজেকে প্রথমে শুরুতে বলতেছে যে একটা মানবিক ঢাকার জন্য আমি এটা করতেছি, which is fantastic। প্রথমবারের মতন নিয়াজ ভাই যদি এটা শুনেন, মানে আমি অবশ্যই আই অ্যাকনলেজ দ্যাট, বাট আমি যেটা ক্রিটিক করি সেটা হচ্ছে সিস্টেমের। একজন সেন্ট্রাল বসে মাস্টার প্ল্যান করতেছে, এটা তো মানে এই জিনিসটাই তো একটা
কলোনিয়াল আইডিয়া যে একটা সেন্টার থাকবে, সেন্টারে ওরা বুঝে, সেন্টার থেকে বলে দিবে সব কি। আজ মানুষ অন্য কেউ কিছু বুঝে না, ওটা আমার বোঝায় দিতে হবে। এখন আপনি এই সেন্টারে বসে সেটা আপনি পার্টিসিপেটরি ওয়েতে করেন, আপনি মহল্লায় যে 2টা মিটিং করে করেন, দ্যাট ইজ নট ট্রু পার্টিসিপেশন, দ্যাট ইজ নট ট্রু। কারণ এটা হচ্ছে যে আপনি যে বললেন যে আপনার এখানে কি আপনি ওয়ালটা এই পাশে চান না ওই পাশে চান, সবাই বললো বাম পাশে চাই, তাহলে আপনি এখন লিখলেন যে আমার এখানে খুব পার্টিসিপেশন হয়েছে, সবাই বাম পাশে চাইছে। আরে আপনি যে এই যে ওয়াল তাকে বলছেন যে এই পাশে না এই পাশে, এই অপশনটা সাজায় দিচ্ছেন, ও মেবি ওয়াল চাইতোই না, কিন্তু ও তো জানেই না যে ওরা ওই অপশন ছিল। তার মানে এই যে যখন এরকম সেন্ট দেখো, ওয়ার্ডিংটা দেখো, ওয়াই ডু ইউজ দ্য ওয়ার্ড মাস্টার প্ল্যান। এটা একটা মাস্টার, একটা স্লেভ, মাস্টার একটা, এটা একটা পাওয়ার ডাইনামিক্স। এটা মাস্টার প্ল্যান, এটাকে ফলো করতে হবে না ভাই। এটা দেখবা যে ডিজাইনের সময় হয় যে পাথওয়ে ডিজাইন করে না পার্কে, তারপরে মানুষজন দেখা যায় যে একটা মাঠে মানে মানে একটা পায়ে হাঁটা পথ, ডিজায়ার পাথ বলে, পায়ে হাঁটা পথ। কারণ মানুষজন ভাই আমরা কেন দিতে ঘুরে যাব, আমি যাবো ওই গেট ওখানে, আমি এটিতে যাবো, আমি দিতে ঘুরে যাব কেন, ও কাদা হইলে ওইটা ভিতরতে যায়। তার মানে এটা হচ্ছে যাপিত জীবন। যাপিত জীবন আর প্ল্যান, যখন আমরা ধরে নিব প্ল্যানটাই রাইট এটা রং, তখন আমি কি করব, এই আমাদের ফুলের বাগানের উপর দিয়ে কে হাঁটছে, এই একটা সাইনবোর্ড লাগাও, এখানে এখান দিয়ে হাঁটা মানা, এখানে 5 টাকা ফাইন করা হবে। কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে ভাই এটা ওর ন্যাচারাল ফিতরা হচ্ছে এদিক দিয়ে যাবে, শর্টকাট। আমার ভাই খুব টায়ার্ড, আমি অফিস করে আসছি, এখন আমি এখান দিয়ে ব্যাকা হয়ে যাবো না, আমি সোজা যাবো। এই একইভাবে প্ল্যানিং এর ক্ষেত্রে তাই, একটা সেন্টারের এই লেভেলের ক্যাপাসিটি হইতে পারে না, সে এই লেভেলের বোধ ধারণ করতে পারে না যে আমার বাড্ডাতে যে লাগবে, আমার শমশেরনগরে যা লাগবে, আমার অমুক জায়গায় যা লাগবে, সে একই সাথে এটাকে সেন্স করার এই ক্যাপাসিটিটা আসলে একটা সেন্ট্রালাইজ প্ল্যানিং সিস্টেমের হইতে পারে না, অথবা হইলেও এটা মোর ডিক্টেটরশিপের দিকে যাবে। যদিও সেটা জনসম্পৃক্ততা করে করা হইলেও এটা ডিক্টেটরশিপ যাবে। এখন তার মানে কথা আসতেছে, তাহলে আমরা এটা অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ হচ্ছে গিয়ে সব ডিক্টেটরশিপ যে ভাঙলে যে জিনিসটা ভালো কাজ করে, ডাইরেক্ট ডেমোক্রেসি, ডাইরেক্ট নট রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, ডাইরেক্ট ডেমোক্রেসি। সেটা কি? আপনি এটা ওয়ার্ড ভিত্তিকে নামায় নিয়ে আসেন, ওয়ার্ড ভিত্তিকে প্ল্যানিং অফিস থাকবে, প্ল্যানিং অফিস গুলো এরকম হবে যে সবাই যাইতে পারে, বিশাল টাউন হল মিটিং, সবসময় তার এলাকা নিয়ে কথা হচ্ছে, এমপি আসতেছে, চেয়ারম্যান আসতেছে, ও আসতেছে, সবাই বসতেছে, সব সময় এটা একটা প্রসেস। বাচ্চারা বড়ই হবে যে হ্যাঁ আমাদের এলাকার মিটিং হচ্ছে শুক্রবার জুম্মার পরে বসি যায় সবসময়, অথবা শুক্রবার দিন নামাজের আগে একটা মিটিং সব সময় হয়, টাউন হল মিটিং। আরে ভাই আমার এখানে পানির প্রবলেম, এটা সে যাচ্ছে, সে করতেছে, দে আর অলওয়েজ পার্ট অফ দ্যাট। নতুন একটা প্ল্যান হবে, সবাই বসেন, কি কি চান বলেন। এই পার্টিসিপেশন একটা কন্টিনিউয়াস প্রসেস এবং কন্টিনিউয়াস মনিটরিং। কারণ সে বলবে যে কি আপনারা প্ল্যান করতে বললাম এটা, আপনারা বানাইছেন এটা, কন্টিনিউয়াস একটা চেক এন্ড ব্যালেন্স। এটা তো যখন ভেঙে ফেলবে, এখন আমার কথা হচ্ছে যেমন রাজু, আমাদের চিন্তা করতে হবে যে এই সেন্ট্রালাইজ সিস্টেমে রাজুককে যতই সংশোধন করা হোক, তারপরেও যখন পাওয়ারটা একদম সেন্টারে, তখন সাইন করার জন্য টাকা, এখানের জন্য টাকা, এই জিনিসগুলাকে যদি একদম ফেডারেল একটা বডির মতন তৈরি করা হয় যে সবগুলো ওয়ার্ডেই রাজুকের অফিস আছে, রাজুক A to ABCDEFG, রাজুক এ, সব সব অফিসের হেডরা মিলে একটা কমিটি আছে, তাদের মধ্যে কোঅর্ডিনেশন হয়, তারা চিন্তা করে, তখন দেখা যাবে রাজুক এই জোনের রাজুকের অফিস হয়তো একটা ডিসিশন নিচ্ছে, ওইখানের জন্য এটা দরকার, বাট আমার অন্য দিকের জন্য এটা দরকার নাই, ওখানে ওরা অন্যভাবে ডিসিশন নিচ্ছে। আমার মূল জায়গাটা হচ্ছে ডিসিশন গুলাকে মানবিক, এটা হচ্ছে আমার মূলটা। যতক্ষণ এটা মানবিক, যতক্ষণ এটা ফেয়ার, বৈষম্য বিরোধী, তখন সেটা এটা ম্যানিফেস্টেশন দুইভাবে হইতে পারে, এক এক জায়গায় একরকম হইতে পারে। সো সেই জায়গাটা তৈরি করতে হলে আসলে আমাদের এই ট্র্যাডিশনাল যেভাবে আমরা ইনস্টিটিউশন গুলাকে চিন্তা করছি, সেটা থেকে ভেঙে বের হয়ে আসতে হবে। এবং হ্যাঁ অন্যভাবে, এবং এটা কিছুটা ভয়ের যে ভাই এরা যদি এখন যারা চাকরি করে ওদের কি হবে, হ্যাঁ ভাই এটা খুব সুন্দরভাবে করা যায়, যে কারোর চাকরি যাবে না, একটা ট্রানজিশন প্ল্যান, জাস্ট ট্রানজিশন, ন্যায্য ভাবে পরিবর্তনটা কিভাবে হয়। ওই অফিস থেকে ভেঙে ক্যাপাসিটি অনুযায়ী যদি 16 জন একটা অফিসার থাকে, এক একটা এলাকার জন্য একটা অফিসার, আপনি তখন তাদেরকে ভাগ করে দায়িত্ব দিলেন, তারাই নতুন আরো লাগলে আপনি নিয়োগ দিলেন, আপনি তাদেরকে এম্পাওয়ার করলেন, তারা লোকাল লেভেলে মানুষের সাথে মিশবে, মানুষের সাথে ওই
একেবারে মহল্লা ভিত্তিক হয়ে যখন প্ল্যানটা হইতে থাকবে, এটা গ্রাস রুটের হবে, এটা রিয়েল হবে, এটা একটা মানে আপ্তবাক্য হবে না যে এটা করা দরকার। একটা শহরে 25 ভাগ সবুজ থাকতে হয়, একটা শহরে 25 ভাগ সবুজ, যেই সবুজটা আবার কাঁচের দেয়াল দিয়ে ঘেরা, গরিব মানুষ লুঙ্গি পরে ঢুকতে পারে না, শুধু প্যান্ট পরলে আমি ঢুকতে পারবো, সেই সবুজ, সেটা কোনো জাস্টিস হবে না। সব ইনজাস্টিসের শেষ পর্যন্ত পতন হয়। এটা ধর্মগ্রন্থ থেকেও দেখতে পারে মানুষ, এটা ইলিয়াড, হোমার, মানে যত মহাকাব্য থেকে শুরু করে সব এপিকের ফাইনাল ইয়েটা হচ্ছে যে ইনজাস্টিস যখন হয় ওই মুহূর্তে সে তার পতনের বীজটা দিয়ে রাখে। যেই বাচ্চাটা আজকে তার বাবা হচ্ছে গিয়ে লুঙ্গি পরা একটা চাওয়ালা, সে জানে যে এই পার্কে আমি ঢুকতে পারবো না, সে ওই মুহূর্তে তার খারাপ লাগাটা যখন লাগতে 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 সেই বিদ্রোহী ওই দিনই তৈরি হইতেছে। 20 বছর পরে সে এসে হাতুড়ি দিয়ে ওই গ্লাস ভাঙবে, হবে না ইলেকশন, মানে হবে এরকম একটা অভ্যুত্থান, ও কথা নাই বার্তা নেই, ও যে আছে ওই ওয়াল ভাঙা শুরু করছে। তখন সবাই বলবে যে তুই এখানে কি ভাই, তোর ওই ওয়ালের সাথে গ্লাসের ওয়ালে দিয়ে তোর কি রাগ জিত? ওর ওই 30 বছর ধরে লালিত জিতটা ওই দিনও উঠাবে। সো আমরা জাস্টিসকে যদি আমরা সেন্টারে না রাখতে পারি, এটা আখেরে আমাদেরকে ইট উইল কাম ব্যাক টু আস, টু হন্ট আস, ইটস লাইক এ নাইটমেয়ার। এই মুহূর্তে আমরা হয়তো জিনিসগুলো পেরে ফেলবো, কারণ আমাদের ক্ষমতা আছে, আমরা আইন বানাতে পারতেছি, আমরা ক্ষমতার প্রয়োগ, যেটা ডিক্টেটররা করে। যখনই কোন একটা ইনস্টিটিউশনের আন্ডারে থাকতেছে, ইনস্টিটিউট তখন একটা গঠনতন্ত্র বা কিছু একটা কাগজের লেখা একটা বাণী ওখানে ফিক্স করে দেওয়া হচ্ছে যে আমরা এই করবো এই করবো না। এরপরে মানুষের ওই যে জাস্টিস, বৈষম্য বিরোধী যে পয়েন্টটা বলতেছে ওইখানে আর থাকে না, তখন থাকে আমার ওখানে লেখা আছে নাহলে আমি চিন্তা করবো না, আমার ওখানে লেখা নেই তাহলে আমি, ওইখান থেকে ওই আমার মনে হয় ইনজাস্টিসের জায়গাটা অ্যাকসেপ্ট করা যে না এটা তো মূলত মানুষের জন্য, তো আমি যদি মানুষকে প্রায়োরিটি না দিয়ে আমার লেখাটা প্রায়োরিটি দিই তাহলে আমি কোথাও না কোথাও ফল করে যাবো। এখন এই জন্যই আসলে যে রুলস যখন বানানো হয়, এখানে একটা ইম্পর্টেন্ট ডিসপ্যারিটি আছে বিটুইন প্রেসক্রিপটিভ রুলস এন্ড প্রসক্রিপটিভ রুলস। এটা মানে কঠিন ভাষা, মানে এক্সপ্লেন করলে খুব ইজি। যে প্রেসক্রিপটিভ রুল হচ্ছে যে আমি কি কি করতে পারবো সেটা বলে দেওয়া, কারণ এটা হচ্ছে লিমিটেড, আমি কি কি খেতে পারবো। এখন আমি একটা লিস্ট বানাইছি আসলে কি আমার ডায়াবেটিস, আমি কি কি খেতে পারবো, কারণ আমি ওখানে লাল আটার রুটি এটা করে করে, এখন আসলে ইন ফিউচার একটা নতুন খাবার আবিষ্কার হয়েছে, ওইটা তো আমি জানি না, আমার এটা লিস্টে নাই। এখন তুমি এসে আমাকে বললা যে ভাই আপনার তো ডায়াবেটিস, আপনি তো এখন এটা খান, এটা বাজারে নতুন আসছে, এটা খাইলে এটা হয় না। আমি তখন বলবো যে আমি লিস্টটা চেক করি, আমার লিস্টে তো ভাই বলা আছে এই কয়টা আইটেম, আমি এখন ওটা কেমনে খাবো? এটা তো সংবিধান বহির্ভূত খাওয়া হবে, কারণ আমার সংবিধান বলছে। একইভাবে আমার লিস্টটা যদি প্রসক্রিপটিভ হইতো, যেটা হচ্ছে আমি কি পারবো না সেটা বলে দেওয়া, আমি কোনোদিনও জুলুম করতে পারবো না, আমি কখনোই একটা বিল্ড এনভায়রনমেন্ট তৈরি করতে পারবো না যেখানে ইনজাস্টিস হয়, আমি এটা পারবো। আমি যখন রুলস গুলাকে বানাবো যে এটা করা যাবে না, তখন আমি কি দেখবো ভাই, আমি যদি বলতাম যে আমি কোনোদিনও চিনি জাতীয় জিনিস খেতে পারবো না, তখন তুমি আমাকে যে ভাই ওই ব্যাক টু দ্য ফিউচার থেকে একটা স্পেসশিপে করে এলিয়েন আইসে ও আমাকে একটা খাবার দিছে, আমি শুধু বলবো এটার মধ্যে কি চিনি আছে, নাই, আমি খেতে পারবো। সো এই হালাল হারাম, এই যে তৈরি করার হালাল হারামের ব্যাপারটা কি কি, এবং এখানে যারা অডিয়েন্স 90% আই এম অ্যাজিউমিং মুসলিমরা লুক এট দ্য ওয়ে ইসলামে যেটা করা হয়েছে, হারাম জিনিসগুলো স্পেসিফিক বলা হয়েছে, হালালটা ইজ ওপেন। এবং ইসলামের শরিয়তের যে একটা প্রিন্সিপাল সেটা হচ্ছে মোর থিংস আর হালাল আনলেস ইট ইজ হারাম। তার মানে এটাকে হালাল এটা কোথাও লিখার দরকার নাই, অ্যাজ লং অ্যাজ ইট ইজ নট পার্ট অফ দ্যাট হারাম ইট ইজ ইলিগাল। সো একইভাবে শহরের ক্ষেত্রে ভাই আমরা কোনোদিনও আমাদের স্থপতিদের এগেনস্টে যায় এরকম কোন রুলিং আমি দিতে পারবো না, এটা হচ্ছে আমার মূল মন্ত্র। মূল মন্ত্রের জায়গাটা ফিক্সড। আমরা এমন কিছু, আমরা সবসময় আমাদেরকে দেখতে হবে যে আমরা স্থাপত্যের ইন্টারেস্টে কাজটা হচ্ছে কিনা, এবং মানুষের ইন্টারেস্টের সাথে যেটা সাংঘর্ষিক না হয়, এটা যদি আমার মূল মন্ত্র হয়, তখন আমি কি পারবো না পারবো এটা তো অনেক ওয়াইড হইতে পারে। এখন আমরা আগে কোনোদিনও স্থপতিদের সিট ফান্ডিং দেই নাই, কারণ এটা আমাদের কনস্টিটিউশনে নাই। কিন্তু এখন পরিবর্তিত সময় যেখানে চাকরি নাই, এখানে এত মানুষ এন্টারপ্রেনারশিপ, আপনি
বিজনেসকে পালতে হবে, আমার সোশ্যাল বিজনেসকে লঞ্চ করতে হবে, তাহলে আমি একটা সোশ্যাল বিজনেস কমিটি করি যে আর্কিটেক্টদের মধ্যে কারা সোশ্যাল বিজনেস করতে চাও আইডিয়া জমা দাও, আমি 1 লাখ করে টাকা দিব সিড ফান্ডিং, যে তোমার 3 মাসের হোয়াট এভার, বিভিন্ন ভাবে হতে পারে। আর আমি যদি বারবার বলি যে না এটা আগে ছিল না, আমরা কেউ, ভাই এইভাবে চিন্তা করলে তো এই ছেলেগুলো দেশ আবার স্বাধীন কেন করছে, ভাই কেউ তো করে নাই আগে। তাহলে আর 71 সালে হইতো না, 2024 সালে হইতো না, কোনো স্বাধীনতাই হইতো না, কারণ কেউ আগে করে নাই। প্রত্যেক সময়ে নতুন সময়ের দাবিতে অনেকগুলো জিনিস করতে হয়। যে এটা করতে পারে তাকে ইতিহাস মনে রাখার, যে করতে পারে না তা, এটা সবাই আসলে আলটিমেটলি যার যার জায়গায় বসে দেয়। সুতরাং অফকোর্স আমি এখানে যদি শুনে থাকে এবং সামনে আইবি নির্বাচন, আমি বলবো যে এই পরিবর্তিত সময়ে অনেকগুলো জিনিসকে একদম ভেঙে চুরে নতুন ভাবে চিন্তা করার দিস ইজ দ্য রাইট টাইম। এবং এটা এটা মানে এই সময় না হইলে এটা আরেকটা আমাদের লাইফ টাইমে আমরা সময় পাবো কিনা এটা আমরা জানি না। ওই হিসাবে এটা আসলে ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। ধরেন স্পেসের একটা বড় ভূমিকা আমরা আমাদের এই আন্দোলনের সময় দেখছি, ঢাকা শহর থেকে শুরু করে মানে যে কোনো জায়গায়। ওই অর্থে বলতে গেলে ঢাকার আরবান স্পেস বা আপনি যেটা বলছেন আমরা সবাই ইউজ করি, কিন্তু কাউকে ওই গণপরিসরের জায়গার কথা বললে হয়তো চিনবে না, কিন্তু আমরা কন্টিনিউসলি ইউজ করি। আবার ওই অর্থে বললে ঢাকা শহর এমন ভাবে ডিজাইন না যেখানে আসলে খুব বেশি আরবান স্পেস বা আরবান সেন্ট্রিক স্পেস আছে। আর সংসদ ভবন ছিল যেটা এই আন্দোলনের পরে দেখা গেছে সবাই পাগলের মধ্যে চলে গেছে, সেটা বাদ দিলে নাই। কিন্তু স্টিল উই নো যে ওই যে জাস্টিসের জন্য একটা স্পেস দরকার যেখানে ওই সোসাইটির লোকজন এসে বসবে, এটা আপনি আরো ভালো করতে পারবেন। জাস্ট ওই পয়েন্টটা বা আরবান ডিজাইনিং বা ডিজাইনটা বললে, আরবান ডিজাইন বললে একটা টিপিক্যাল একটা ইয়ে দেখছি যে আচ্ছা পার্ক বানাবে বা বেঞ্চ টেঞ্চ বা বসাই দিবে, এইটা বিয়ন্ড যে অ্যাকচুয়াল রেঞ্জ অর ভিশন অফ আরবান বা ইনফ্লুয়েন্স অফ আরবান ডিজাইন, সেটা যদি একটু এখানে মেবি দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে স্পেসের এন্ড ইভেন আনডিজাইন স্পেসেও কিভাবে এই পাবলিক অ্যাসেম্বলি অ্যালাউ করছে, আরেকটা হচ্ছে তাইলে আমরা এটা বুঝতে পারতেছি যে পাবলিক স্পেসে বা পাবলিক রিয়েলমের একটা ইম্পর্টেন্স এটা ও স্পেস সবসময় ছিল, ও এটাকে ডিকটেট করতে পারে না, কিন্তু ও সহায়ক। আর এটা যদি আমরা বুঝি তখন তাহলে আমরা আরবান ডিজাইনকে কিভাবে রিডিফাইন করব, যে ভাই পার্ক ডিজাইন করে না, প্লাজার গ্রাফ মানে হ্যাচ ডিজাইন করার না, এর বাইরে আরবান ডিজাইন কি? প্রথম প্রশ্নটা হচ্ছে যে একটা খুব ফেমাস বই আছে জুডিথ বাটলারের, এটা 2017 আই থিঙ্ক বইটা, 2013 এর বই আই থিঙ্ক। সেটা হচ্ছে অ্যাবাউট অ্যাসেম্বলি, যে মানুষ যখন একসাথে অ্যাসেম্বল করে দেয়ার ইজ আ ভেরি স্ট্রং সেন্স অফ পাওয়ার। তো পাওয়ার এক্সারসাইজ করে মানুষ অ্যাজ এ কালেকটিভ বিং। যেই শহরে আমার এই কালেকটিভিটিটা ফর্ম করতে দেয় না, এবং সেটাই কিন্তু বারবার হয়েছে, আমাদের জমায়েত হওয়ার অধিকারটা দেয় নাই। এখানে এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা পাবলিক ডিসঅর্ডার হবে, এই ডিসঅর্ডারের নামে আমাকে জমায়েত হওয়ার জায়গাটা দেয় নাই। সেটার বিস্ফোরণটা 2024 এসে হয়েছে, যখন পিপল ডিডন্ট কেয়ার, পুরাটাকে সে পাবলিক স্পেস বানায় ফেলছে। কারণ সে এই শহীদ মিনারতে যেটা মেইন স্ট্রিম স্পেস, সেটা আবার প্রতিটা জায়গাতে নিচে নামতেছে টং এর, এই যে আবার এই ঢাকা ভার্সিটি বা ওইটার স্পেসটা হ্যাজ বিকাম মানে হোল্ড করতেছে, একটা নিউক্লিয়াসের মতন সে হোল্ড করছে, কারণ তার ক্যাপাসিটি আছে। সে চারদিক থেকে মানুষ আসতেছে, ঢাকা সাউথের থেকে আসতেছে, নারায়ণগঞ্জের সাইড থেকে এসে, মানে অলমোস্ট একটা সেন্টার নার্ভ পয়েন্ট। ইন্টারেস্টিং ইট ইজ যে সে 52 থেকে 24 হ্যাঁ ইচ এন্ড এভরি টাইম এটা থেকে হইছে, এইটা থেকেই শুরু। এখন মজা হচ্ছে যে এটা যদি প্রাক্তন সরকার বুঝতো তাহলে মেবি ঢাকা ইউনিভার্সিটি থেকে সরাই গাজীপুরে নিয়ে যেত। যে এদেরকে আসলে বা প্রত্যেকটা হল আলাদা, সূর্য সেন হল উত্তরে, মহসিন হল হচ্ছে গিয়ে ডেমরাতে, মানে এটাকে ডিসেন্ট্রালাইজ করে ফেলার মতো ব্যাপার। যে কারণ এখানেই হচ্ছে যে ওই জিনিসটা ছড়ায় পড়ার একটা স্কেলের ব্যাপার। যখন একটা কথা হচ্ছে এই হলে এটা হয়েছে, ওই হলে অত্যাচার হয়েছে, এখানে তো এই স্পেস গুলা প্রক্সিমিটি এটাকে অ্যালাউ করছে, এটা যে একটা ফরমেশন হইতে, তখন ভাই তোরা নাম আমরাও নামতেছি, ওইখানে মিট কর। এই মিট করাটা যদি হয়তো 4-6 ঘন্টা লাগে তাহলে এটা হবে না। যখন এটা হয়েছে যে রাত্রেবেলায় সবাই যে থালাবাটি পিটাইতেছে, ওই হল থেকে থালাবাটি পিটানোর আওয়াজ আসতেছে, আমি এই যে আওয়াজটা ট্রাভেল করছে, এই ডিস্টেন্সটা যদি 20 কিলোমিটার হইতো কোনোদিনও এটা হইতো না, তাই না? মানে এই যে ফিজিক্যাল স্পেসের প্রক্সিমিটি, এবং আরবান ডিজাইনে অফকোর্স ফিজিক্যাল স্পেসটা তো অফকোর্স ইম্পর্টেন্ট,
সেটা এই পাবলিক রেলমটাকে গুছানোর, ডিজাইন করার, এটাকে অ্যালাউ করার, পাবলিককে জমায়েত হওয়ার, সেটা একটা ফাউন্ডেশনাল অ্যাসপেক্ট আরবান ডিজাইনের। একটা এক ধরনের আর্কিটেকচারকে যেভাবে মানে আমি চিন্তা করতেছি অ্যাজ এ ওয়াইডার স্থাপন করা, আমার কাছে সেই ডেফিনেশনটা আরবান ডিজাইনের ক্ষেত্রেও খাটে, যে আলটিমেটলি আমাদের সবার কাজ হচ্ছে একটা সম্পর্ক স্থাপন করা। ডিজাইন করা মানে হচ্ছে যে সম্পর্ক স্থাপন করা। আর্কিটেকচারে হয়তো আমরা এটা খুব ছোট স্কেলে করতেছি, আরবান ডিজাইনে হয়তো আমরা একটু লার্জার স্কেলে করতেছি। আমি একটা এক্সাম্পল দিই, যেমন যেদিন পাবলিক প্রাইভেট ভার্সিটির ছাত্র আন্দোলনটা মেবি জুলাই 18, সেদিন আমি একটা নিউজ দেখলাম যে ওই ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা, তখন ওখানে ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভিতরে, এবং তাদের বড় ক্যাম্পাসটা একটা সুবিধা ছিল যে সবাই একসাথে ঢুকতে পারছে। তারপর ব্র্যাক ইউনিভার্সিটি থেকে মেবি এরকম একটা ঘোষণা দিয়েছিল যে তাদের যে মেডিকেল ইউনিট সেটা সবার জন্য উন্মুক্ত। আমার কাছে ইট ইজ অ্যান আরবান ডিজাইন মুভ। কেন? কারণ হচ্ছে যে এটা একটা ফর্ম অফ টেকিং কেয়ার। সে অরিজিনালি তার কাজ হচ্ছে শুধু আইডি চেক করে দেখা যে এটা আমার স্টুডেন্ট কিনা, বাট পরিবর্তিত সময় সে রিলেশনশিপটা ওপেন করে দিছে যে যে আসবা স্টুডেন্ট হলে আমি তোমাকে চিকিৎসা দিব, কারণ ইট ইজ এ পরিবর্তিত টাইম। বাট সেটার রুটটা হচ্ছে আমাদের সোসাইটিতে কিছু রিলেশনশিপ অফ কেয়ার স্থাপন করা একটা লার্জার স্কেল। আমি যদি বলি আর্কিটেক্টরা স্থাপন করতেছে সেই সম্পর্কটা একটা পরিবারের স্কেলে, যাপিত জীবনের একেবারে পারিবারিক স্কেলে, একটা বারান্দা, বাচ্চা, বাবা মা, এই স্কেলে। আরবান ডিজাইন হয়তো এটা করতেছে নগর, মহল্লা, শহরের সাথে মহল্লার সম্পর্ক, মহল্লার সাথে মহানগরীর সম্পর্ক, সেই সম্পর্কগুলোকে সে স্থাপন করছে। একটা খুব সিম্পল এক্সাম্পল, যেমন আমার একটা প্রজেক্ট ছিল আরবান ডিজাইনের প্রজেক্ট, একটা স্টুডেন্ট করছে, সে হচ্ছে শেফিল্ডে এখন প্রচুর হচ্ছে বয়স্ক লোক যাদের একা থাকে। এখন রিসার্চ করে দেখা যাচ্ছে যে প্রতিদিন মানুষ যদি একা থাকে এবং তার কোনো সোশ্যাল কানেকশন না থাকে, এটা ইকুইভ্যালেন্ট টু স্মোকিং 2 প্যাকস অফ সিগারেট এ ডে। 2 প্যাকেট সিগারেট না খাইলে যে ক্ষতিটা হয়, একজন মানুষ যখন একদিন তার কোনো কানেকশন করার কোনো স্কোপ নাই, তার ইকুইভ্যালেন্ট। তার মানে মেন্টাল হেলথের সাথে তার অফকোর্স সোশ্যাল রিলেশনশিপ। তার মানে আমি কিভাবে বিল্ডিংটা বানাচ্ছি, সে কোথায় আছে। আমি যদি সবগুলো বয়স্ক মানুষকে নিয়ে একটা মানে বদ্ধ জায়গার মধ্যে রাখি, বা একটা তার রুমটা ভালো, মেবি তার রুমটা ডিজাইন করা, তার রুমে একেবারে মানে বেকাতারা উইন্ডো, খুব সুন্দর, বাইরে থেকে দেখে মনে হচ্ছে ফ্যান্টাস্টিক ডিজাইন, বাট তাদের সম্পর্ক তৈরি করার স্কোপ নাই। এখন আর্কিটেক্ট মেবি ডিজাইন করবে যে একটা ওল্ড হোমের মধ্যে কিভাবে তাদের একটা কমন কোর্টইয়ার্ড আছে, তারা একসাথে আসলো, আর্কিটেক্ট চেষ্টা করবে এইখানে আমি তাদের সাথে কিভাবে সহস্থাপন করবো। একটা আরবান ডিজাইনার এসে ও বলতেছে যে আমার যে স্টুডেন্ট প্রজেক্ট করছিল, ও দেখাইছিল যে একটা ওল্ড হোম আর একটা নার্সারি কিভাবে একসাথে কোএক্সিস্ট করতে পারে। কারণ নার্সারিতে যে বাচ্চাগুলা, ওদের একটা স্টোরি টেলিং টাইম আছে, এইখানে ওল্ড হোমে যারা আছে তারা বয়স্ক, তাদের অনেক উইজডম আছে। এইটা একটা শহরে কিভাবে কানেক্টেড হতে পারে, কারণ ওই নার্সারির ওই বাচ্চাগুলা ওরা, তার মানে ওই সিনিয়র সিটিজেন বা যারা মানে বৃদ্ধ, তাদের থেকে কিছু উইজডম পাইলো, তাদের গল্পটা এই বয়স্ক লোকরা এই বাচ্চাগুলোর সাথে কানেকশন হইলো। একদিন এই বয়স্ক লোকটা মারা যাবে, ওই বাচ্চাটা রিয়েলাইজ করবে যে হ্যাঁ এগুলো একটা সম্পর্ক তৈরি করা, যে হ্যাঁ এক্স্যাক্টলি সংযোগটা সেটা। তার মানে আরবান ডিজাইনের স্কেলে একটা ফাংশন কি হবে, একটা মহল্লায় একটা মসজিদের পাশে কি হবে, বা একটা আমি ওল্ড হোমের পাশে কি একটা নার্সারি দিব, তাদের সাথে কিভাবে মিলাই দিব সম্পর্কটা। সুতরাং শুধুমাত্র স্পেসের ডিজাইনটা না, ওই সোশ্যাল রিলেশনশিপটা তৈরি করে দেওয়ার ক্ষেত্রটা, যাতে একজনের জন্য আরেকজনকে কেয়ার করা ইজি হয়। আমার ডেফিনেশনে আরবান ডিজাইন ইজ অ্যাট দ্যাট স্কেল, সোসাইটাল ডিজাইনটাকে, সোসাইটাল রিলেশনশিপটাকে তৈরি করা। সেটা একটা অ্যাপের মাধ্যমে হতে পারে। তো আমাদের এখন আরবান ডিজাইন করছে, এটা খুব কমন যে এখন 3-4টা স্টুডেন্ট আছে, ওরা আসলে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করে শহরের। ও ফিজিক্যাল কিছুই করে না, নো প্লাজা, নো বেঞ্চ। ও বসে বসে এরকম হয়তো যে একটা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন করছে, একটা শহরের মধ্যে কে কে স্টেক হোল্ডার, তাদের সাথে আমি কানেক্ট করে দিব। সো সেটা ডিজিটালি হইতে পারে, সেটা ফিজিক্যাল স্পেসে হইতে পারে, এটা অনেকভাবে হইতে পারে। বাট একটা শহরের অনেকগুলা সম্পর্ক মানে হইলে ভালো, কিন্তু কেউ লাগায় মানে সম্পর্কটা করে দিচ্ছে না। আর আরবান ডিজাইনার যে বলছে এটা খুব কমন, যেমন ইউকে তে বিশাল বড় টাওয়ার,
পাশে হচ্ছে এই টাওয়ারে সোশ্যাল যারা একটু পুয়ার তারা থাকে, তাদের মেইন একটা ইয়ে হচ্ছে যে তাদের ফ্রেশ ফুড নাই, কারণ ফ্রেশ ফুড ইজ এক্সপেন্সিভ, তারা খায় হচ্ছে ক্যান ফুড যেটা শরীরের জন্য খারাপ। তাদের সামনে হচ্ছে বিশাল বড় হচ্ছে একটা গ্রাস ফিল্ড। তো আমরা আরবান ডিজাইন আমরা যে বলছি যে তোমার এখানে সামনে এত বড় জমি, তোমরা সবাই কালেকটিভলি বাগান করো না কেন? তোমরা বলছে বাগান কেন করি না, গুড কোয়েশ্চেন। যে জমি আছে, জমিতে বীজ দিলে এখানে হবে, তুমি চাষ করতে পারো, কিছু ফ্রেশ ফুড তুমি করতে পারো, সবাই আসবা, এখন অ্যাপার্টমেন্টে বসে থাকো। কিন্তু এই যে কালেকটিভ জিনিসটাকে এনে ডিজাইন করে এই যে সম্পর্কটা তৈরি করো ওই মাটির সাথে এবং একটা ফিউচারের সাথে, যে ফিউচারে এখানে টমেটো হচ্ছে, ক্যাপসিকাম হচ্ছে, এই কালেকশনটা তৈরি করে দেওয়া আমার কাছে মনে হয়েছে যে এটা একটা আরবান ডিজাইন। সো সেরকম অর্থে এটা তো একটা সামান্য এক্সাম্পল। আরবান ডিজাইন এই শহরের নাগরিক যে যাপিত জীবন, সেই ইন্ডিভিজুয়াল স্কেলে না, অ্যাজ এ নগর, অ্যাজ এন এন্টায়ার সিটি, সেই যাপিত জীবনের মধ্যে অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে একটা সিনার্জি তৈরি করা, একজন আরেকজনকে হেল্প করা, এই সম্পর্কগুলোকে তৈরি করতে পারার ক্যাপাসিটি হচ্ছে আরবান ডিজাইন। সেটা সে স্পেস দিয়ে করতে পারে, সেটা একটা সুন্দর বেঞ্চ যেটা দেখলেই বসতে ইচ্ছা করে। এটা এটা একটা খুব সিম্পল এক্সাম্পল, বাট একই রকম ভাবে যেখানে আর্কিটেকচারকে আমরা একটা জিনিসে গদ বাঁধা ফেলে দিছি, আরবান ডিজাইনকে একটা গদ বাঁধা ফেলে দিছি, এটা করে আমরা আসলে ভালো কিছু করতে পারি নাই, কারণ এই জন্য আমাদেরকে কেউ ডাকে না। একটা জিনিস মোটামুটি একটা কমন ফিচার বারবার আসতেছে, যেটা হচ্ছে ইনস্টিটিউশন। আমরা যেটা করছি প্রিটি মাচ সবকিছুর জন্য একটা ইনস্টিটিউশন ডিজাইন করছি। এখন সবকিছু ওই ইনস্টিটিউশন ডিসিশন নিবে, ও যদি ঠিক মনে করে তাহলে ঠিক, না হলে ভুল। এইখানে মনে হয় একটা বড় গ্যাপটা, যেটা আমাদের আরবান ডিজাইন আর্কিটেকচার থেকে আরবান ডিজাইন প্রতিটা জায়গা বা ইনফ্যাক্ট অন্যান্য জায়গাতে থেকে যাচ্ছে, ইভেন প্ল্যানিং প্ল্যানিং এ এভরি পার্ট। এবং সেইটার জন্যই মেবি মোটামুটি আমাদের একটা সাফারিংস এর পয়েন্ট আরো বেশি বেড়ে যাচ্ছে, কারণ এই যে কারোর উপর ডিপেন্ডেন্সি, যেটা আমার আপনার মিলে করার কথা ছিল সেটা আপনাকে দায়িত্ব দিয়ে আমি বসে আছি এবং আমি কমপ্লেইন করতেছি যে ও পারে না। তো ওইখানেই হচ্ছে গ্যাপটা তৈরি হচ্ছে। এখন যদি আরেকটা, যেটা অবভিয়াসলি আরেকটা আরবানের আরেকটা বড় প্রবলেম হচ্ছে সোশ্যাল ইনজাস্টিসের, মানে এলাকা ভিত্তিক এক ধরনের ইনজাস্টিস তৈরি। হ্যাঁ, আমি দুইটা পয়েন্ট একটু জাস্ট স্পার করবো, আপনি করবেন। সেটা হচ্ছে যে এই যে একটু আগে আমাদের আড্ডাতে হচ্ছিল যে গুলশান এরিয়া আর জুরাইন দুইটা একই ফ্যাসিলিটিস পায় না কোনো দিক দিয়ে, মানে ওইখান থেকে একটা হিউজ ইনজাস্টিস। কিছুটা ইকোনমিক কারণে অবভিয়াসলি সেটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই, বাট এট দ্য সেম টাইম একটা শহরে একটা বেসিক ডিমান্ড সবাই চাবে, এবং সেটাই হচ্ছে একটা শহর যেটা আমি ডিজাইন করতে চাই। আবার ওইটাকে যদি একটু বড় স্কেল আমি জুম আউট করি, তাহলে দেখা যাচ্ছে ঢাকা শহর ইটসেলফ ওই সুযোগটা পাচ্ছে, যেটা আর কেউ পাচ্ছে না। এবং সবার মধ্যে একটা ফলস অ্যাসপিরেশন, আমি চাইলেই আমার বাসা খুলনায় থাকতে পারতাম, আমি পারতেছি না। আবার সেটা অন্য ডিবেট যে কেন থাকতেছি না সেটা হয়তো অন্যভাবে আসতে পারে, বাট আমি আরবান পার্সপেক্টিভ থেকেই বলতেছি। আবার অনেকে খুলনার বাইরে যারা খুলনা, এই যে লেয়ারিং, যেটাকে আমরা হয়তো খুব সুন্দরভাবেই ডিজাইন করতে পারতাম বা যেটি ডিসভার্স করে দিতে পারতাম। আবার একটা কোশ্চেন থেকে যায় যে এটা কি অনেকটা ওই 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 জমায়েত, যে কারণে জমায়েত মানে জমায়েত হইতে না দেওয়ার যে ইন্টেনশন, সেটার কারণেই কি সেন্ট্রালাইজেশনটা বেশি এমফাসিস করা হয়, যাচ্ছে না না হইলে আবার আমার কেউ যেহেতু সবকিছু ইনস্টিটিউশনাল, পুরো সিস্টেমটার মধ্যে একটা করে ইনস্টিটিউশন, এবং ইনস্টিটিউশন বলতে কি কিছু কতিপয় মানুষ যারা সিস্টেমের চক্রের কারণে ওই জায়গায় এসে পৌঁছাইছে, যখনই পৌঁছায় যাচ্ছে সে সবগুলো তার হাতের মধ্যে রাখতেছে, যেটা পোস্ট ডিক্টেটরশিপ আর্কিটেকচার আমাদের টপিকের মধ্যে চলে আসছে। মানে ওই যে যেটা আমাকে তো বুঝতে হবে যে এটা আসলে কারো পার্সোনাল দোষ না, সবসময় একটা আমাদের দেশ এত লম্বা সময় ধরে একটা কলোনিয়াল ছিল যে আমাদের ইনস্টিটিউশন, আমরা যেভাবে বিসিএস ক্যাডার যেভাবে চিন্তা করি, এই সবগুলাই হচ্ছে একটা ধারাবাহিকতা, একটা কলোনিয়াল ধারাবাহিকতায় আসছে। সো আমরা কার থেকে দেখে শিখছি? আমরা দেখছি ও ইনস্টিটিউট তো ওদের আছে, আমাদের আমরা কেউ বলে নাই যে ওয়েট ওদের এরকম থাকলে আমার লাগবে কেন। এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ও জুতা পড়ছে আমার জুতা পড়া লাগবে। কিন্তু এখন যেমন যদি বলে যে রিসার্চ দেখাচ্ছে যে হ্যাঁ আপনি ঘাসির উপর খালি পায়ে হাঁটেন, কারণ আনইভেননেসটা ইম্পর্টেন্ট, এটা ট্রিগার করে সবসময় জুতা বললে প্রেশার একটা দিকে যায়, নট গুড। বাট আমি তো এইটা বলার জন্য আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা এক ধরনের এটা বাংলাটা হচ্ছে খাস বাংলা, হচ্ছে একটা তাকত থাকতে হবে, মানে তোমার একটা ক্যাপাসিটি টু সে নো। এটা একটা কলোনিয়াল পাওয়ার চলে গেছে, কলোনিয়াল পাওয়ার যেটা করে দিয়ে গেছে আমাদের ভিতরে একটা ইনফিরিয়র কমপ্লেক্স ঢুকাই দিয়ে গেছে সাকসেসফুল। যেই জন্য আজকে আমি যা যা বলছি, আজকে যদি আমি সাদা চামড়ার হইতাম তাহলে এই সবগুলো কথার ভ্যালিডিটি বেশি হইতো।
এখন সাদা চামড়া এসে যদি বলে যে তোমাদের সিটি এরকম আপনি এমনি কিছুটা পাবেন, আপনি সাদা চামড়ার এখানে পড়া পড়াই, যেহেতু, হ্যাঁ, আপনি তো কিছুটা হ্যাঁ মানে হ্যাঁ সাদা চামড়াদের পড়াই সেই অর্থে কিছুটা লেজিটিমেসি আছে, বাট আই ওয়ান্ট টু কোয়েশ্চেন দ্যাট লেজিটিমেসি। আমি এখানে যে কথাগুলো বলছি এই কথাগুলা আমি র্যান্ডমলি বলতেছি না, আমি অনেক জনের সাথে এখানে কথা বলতে বলতে আমার যে বোধটা তৈরি হয়েছে সেই বোধের থেকে আমি কথা বলছি। সো আমি কোনো এমন র্যাডিক্যাল আইডিয়া দিচ্ছি না যেটা আমি পশ্চিমে পাইছি, পশ্চিম থেকে এখন আমি জ্ঞানটা নিয়ে এসে এইখানে ছড়াইতে আসছি। ইট ইজ নট দ্যাট। এখানে সবার সাথে কনভারসেশন হইতে 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 কতগুলো জিনিস বারবার রিপিট হচ্ছে। ইনস্টিটিউশনের কথাটা আমরা আসতেছি, যেহেতু ইনস্টিটিউশনের কথাটা বারবার রিপিট হচ্ছে, সো সেই রিপিটের জায়গাটা থেকে যে এটা এখানে অলরেডি এই নলেজটা এক্সিস্ট করে। আমি একটা কথা এখানে বলি নাই যেটা এখানে নতুন। এটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি আজকে যা যা বলছি, যদি সবাই রিলেট করতে পারেন তার মানে আপনারা এগুলো অলরেডি জানেন। আপনারা জানেন যে আপনার বেতন নিয়ে কি হয়, আপনারা জানেন কম্পিটিশন নিয়ে কি হয়, আপনারা জানেন কিভাবে কাজ পাইতে হয়, আপনারা জানেন আর্মির ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড আছে, অনেক কিছুই আছে যেটা আপনি একটা স্মল ফার্ম দিয়ে আপনি যে কাজ করেন আপনি আসলে সবসময় হারাইতেছেন, আপনি পারতেছেন না। একটা ইনজাস্টিস হইতেছে, একটা ফার্ম নিয়ে আপনি কুলাইতে পারতেছেন না, একটা ছোট ফার্মের যে অধিকারী সে ওই পাওয়ার এলিটের ভিতরে ঢুকতে পারতেছে না, এন্ড দ্যাট ইজ নট রাইট। এখন সেটা এটার অর্থ এই না যে যারা ওই এলিট পাওয়ারে আছে সবাই খারাপ, কারণ এটা আমরা এই জায়গা থেকে বাইনারি থেকে বের হওয়ার দরকার আছে যে এখানে খারাপ অথবা ভালোর কথা হচ্ছে না, এখানে সিস্টেমের কথা হচ্ছে। একটা সিস্টেমে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা আসে, সেন্ট্রাল জায়গা থেকে ডিসিশন আসে, সেখানে এরকম একটা সেন্ট্রালাইজ সিস্টেম এটাই নর্মাল, এটা হয়ে আসছে এবং এটা নর্মাল। সুতরাং এটা কারো পার্সোনালি কেউ এটা বানাইছে বা ওই মানুষটা না থাকলে আজকে আমাকে দিলে আমিও একই কাজই করতাম। বিউটিটা হচ্ছে এটা যে এইখানে অন্য, এখন আমি অনেক বড় বড় কথা বলছি, ওইখানে গেলে আমি আমার সিন্ডিকেট বানাই ফেলতাম, আমি আমার যাদের সাথে খাতি তাদের সাথে, এই কারণ এই স্কোপটা আছে এবং এই স্কোপটাকে ভাঙার কথা হচ্ছে, and not an individual person as one. মানুষ সরাই আসলে কখনোই চেঞ্জ না, করে এই যে কারণ হচ্ছে মানুষ সরানোর এসে ওই যে রোলটা তৈরি হয়ে আছে ওইখানে অন্য মানুষকে দিলেও দেখা যাবে যে একই কাছা, একজন হয়তো কম, একজন হয়তো একটু বেশি, একজন হয়তো মিডিয়াম, বাট আউটপুটটা একই আসবে, কারণ এখানে সিস্টেমের গন্ডগোল। ইনস্টিটিউশনস আর পার্ট অফ দ্যাট সিস্টেম। এখানে আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে কাউন্টার ইনস্টিটিউশনস তৈরি করা, এবং এই কাউন্টারটা শুনলেই মনে হয় যে একটা বিপ্লবী, এই বিপ্লবটা আসলে ওই বিপ্লব না যে এটা হচ্ছে মোর কমপ্লিমেন্টারি। যেমন ইয়াং আর্কিটেক্ট একটা ফোরাম হইতে পারে, যারা মাত্র পাশ করছে তাদের একটা কালেক্টিভ, এটা তো কোথাও বলা নাই যে একমাত্র আর্কিটেক্টরা অথবা আরবান ডিজাইনার অথবা প্ল্যানাররা শুধুমাত্র একটি সংগঠনেরই মেম্বার হতে পারবেন। এরকম অলরেডি আমেরিকাতে আছে, যেমন আপনার ওদের হচ্ছে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এআইএ, তারপরে তাদের অ্যাক্রেডিটেশন দেয় হচ্ছে আরেকটা বডি এনকার্ড। ইউকেতেও তাই, দুইটা আলাদা বডি, কারণ তাদের সব যখন একজন করে তখন অটোমেটিক্যালি পাওয়ারটা সেন্ট্রালাইজড হয়। যে ইনস্টিটিউশন গুলো যেহেতু সেন্ট্রালাইজ পাওয়ার, ইনস্টিটিউশনের নিজের স্বার্থেই এটাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, কারণ ওই সেন্ট্রালাইজ পাওয়ার ফর লং টাইম ইজ নট সাস্টেনেবল, যেটা আমরা এখন দেখলাম। সো সব জায়গাতেই যখন ইনস্টিটিউট হইতে থাকবে, ইনস্টিটিউশনের সেন্টারে যে বসে আছে তার সব সদিচ্ছা সত্ত্বেও এই সিস্টেম থেকে জুলুম তৈরি হবে, তার সদিচ্ছা দিয়ে এটা মোছা যাবে না। সেই জন্য আমার মনে হয় যে যখন আমরা ইনস্টিটিউশনের এগেনস্টে কথা বলি, যে ওখানে বসে আছেন ওনার মনে হইতে পারে যে এটা পার্সোনাল, বাট ইট ইজ নাথিং পার্সোনাল। এটা আমি প্রথমে বলেছিলাম, ইট ইজ স্ট্রাকচারাল, এবং সেই স্ট্রাকচারটা আমরা পাল্টাইতে চাই, কারণ আমরা চাই না সমাজে এই বিভাজনটা হোক। কারণ একটা খারাপ ইনস্টিটিউশনাল সেট আপের জন্য যে মানুষটা সদিচ্ছাও ছিল তাকেও আমি খারাপই বলবো পরে, যে হ্যাঁ উনি তো 2 বছর ছিল কি করতে পারছে, আসলে উনার হাত এত বান্ধা ছিল যে উনি করতে পারে নাই, কিন্তু ঠিকই খারাপ গালিটা খাবে যে করতে পারে নাই। সো সেইখান থেকে উদ্ধারের জন্য যেটা বলতেছিলাম যে আমেরিকাতে যেমন আছে আর্কিটেক্টস লিগ অফ নিউ ইয়র্ক, অথবা এরকম অন্যান্য অর্গানাইজেশন আছে যে এক একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যে আমার কিছু জিনিস এই প্ল্যাটফর্মে বলি, কিছু জিনিস অন্য প্ল্যাটফর্মে বলবো, কিছু জিনিস অন্য প্ল্যাটফর্মে, মানে এইরকম আসলে ওই ডাইভার্সিটি অফ ইনস্টিটিউশনস না তৈরি হইলে
এটা কোনোদিনও এটা ডিফিকাল্ট। এবং কিছু ইনস্টিটিউশনকে থাকতে হবে মোর অ্যাজ এ কাউন্টার ইনস্টিটিউশন, মানে যারা এক ধরনের ব্যালেন্স আনবে ইন পাওয়ার যেভাবে তৈরি হচ্ছে। এবং আমার যেটা আরেকটা মনে হয় যে এই অনেকগুলো ইনস্টিটিউশন তৈরি করার আরেকটা মেইন জিনিস যেটা আমরা এখন পর্যন্ত কথা বলি নাই বাট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা কিভাবে নিজেদেরকে ভাগ করে ফেলছি বিটুইন আর্কিটেক্ট ও ওরা প্ল্যানার। ও কি আমি জানি না, ও তো শেষই করে নাই পড়াশোনা, ও মানুষের লেভেলে নাই। তো এরকম যখন আমরা ভাগ করে ফেলছি, যেটার ভিতরে আমরা সাব ডিভিশন বুয়েট কিনা, ও তো প্রাইভেট, মানে ব্রাহ্মণ আমরা একটা অনেকটা লম্বা সময় হিন্দু ছিলাম তো আমাদের বাপদাদা থেকে সময়। তো এই একটা কাস্ট জাত পাতটা চলে আসে, এটা আসুক, বাট এটার জন্য যাতে আমি বৈষম্য না করি। না ওইখানে বৈষম্য বিরোধীর সংযোজক এই সময় এটাই আসলে কথা বলার ব্যাপার। বাট আমি বলতেছি যে তার মানে আমাকে কাউন্টার ইনস্টিটিউশন তৈরি করতে হবে যেটা আমার মেইন ইনস্টিটিউশনকে হেল্প করবে, নট অ্যাজ অপোজিশন। কারণ আমাদের এই যেমন আমাদের ডেমোক্রেসির আইডিয়া, যেমন আমরা এখন এভাবে কেন আমরা রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, এটা হচ্ছে ইউকের মডেল করা, এটা হচ্ছে ওয়েস্টফালিয়ান ডেমোক্রেসি। এইভাবে দুইটা আলাদা পক্ষ থাকবে, তারা এইভাবে ফাইটিং করবে। এটা একটা পার্টিকুলার ওয়েস্টার্ন ফিলোসফি থেকে আসছে, কারণ এটা হচ্ছে ফিলোসফার হেগেলের একটা আইডিয়া যে এটা হচ্ছে ডায়ালেকটিক, এক পক্ষ থিসিস দিবে, এক পক্ষ অ্যান্টিথিসিস দিবে, এরা ফাইটিং হয়ে সিনথেসিস হবে। মেবি এভাবে না হলেও অন্যভাবে হইতে পারে, অন্য অন্য চিন্তাধারা থেকে, অন্য ধরনের অন্য ধারণা থেকেও ডেমোক্রেসির রুট যেই জিনিসটা সেটা হচ্ছে প্রত্যেকের সেটা একটা জায়গা আছে, গণতন্ত্র মানে গণ মানুষের সেই সের জায়গাটা সেটা অন্যভাবে হইতে পারে। সেই অর্থে বলতেছি যে ইনস্টিটিউশন আর কাউন্টার ইনস্টিটিউশন আমার চিন্তায় ইটস নট অপোজিশন পার্টি। আমি এখন একটা ইনস্টিটিউশন তৈরি করতে পারি যেটার কাজ হচ্ছে প্ল্যানার, আর্কিটেক্ট, এনভায়রনমেন্টালিস্ট, বোটানিস্ট, ইকোলজিস্ট, এদের সবাইকে একটা জায়গায় আনা। তারা এটারও, আমার এখানে একটা আর্কিটেক্ট মেম্বার, ও আইবিরও মেম্বার, ও আবার এটারও মেম্বার। আইবি থেকে কিছু আইডিয়াও এখানে দেয়, আবার এখান থেকে কিছু আইডিয়া আইবিতে নেয়। এটা একজন আরেকজনকে হেল্প করতেছে। এটা তুই এখন থেকে ওইটার মেম্বার হয়েছিস, আমার এখানে কেন আসছিস, ইট ইজ নট দ্যাট। আমাদেরকে অনেক মাল্টিপোলার হইতে হবে, মাল্টি ডাইমেনশনাল, যে আমি ভাই একসাথে এটা করি, এখানেও করি, মানে এবং এটার মধ্যে কোনো সাংঘর্ষিকতা নাই, বরং একটা ওয়ে অফ এস্টাবলিশিং ডিফারেন্ট চ্যানেল। যেমন আইআইবি হঠাৎ করে আইবি নিশ্চয়ই সব প্ল্যানারদেরকে আমন্ত্রণ জানাতে পারবে না, এটা মানে চিন্তা করে লাভ নাই, কারণ এভাবে আমাদের ইনস্টিটিউট তৈরি হয়ে আছে। বাট আমি বুঝতেছি যে প্ল্যানারদের সাথে আর্কিটেক্টদের কথা বলার একটা নিউট্রাল জায়গা দরকার, সেটা অন্য একটা ইনস্টিটিউশন তৈরি করতে হবে তাইলে। কারণ এটা কোথায় হবে, কারণ যদি আইবি থেকে ডাকে তাহলে প্ল্যানাররা বলবে ও আইবিতে যাবো না, আর আইবি থেকে যদি প্ল্যানারদের থেকে ডাকে তাহলে আইবি আর্কিটেক্টরা বলবে আমি ওখানে যাবো না। তার মানে বাট আমরা তো এটা বুঝতেছি যে শহরটা সবাইকে নিয়ে তৈরি করতে হলে আমার সবাইকে নিয়ে বসার তো একটা টেবিল লাগবে, একটা জায়গা লাগবে। সেটা কোথায়, সেটা তো আমাকে সিটি কর্পোরেশন করে না, সেটা রাজুক করে না, কারণ রাজুক তো সব প্ল্যান নিজেই করে ফেলছে। সো ও তো ডাকতেছে না কেন, অথবা ডাকলেও সেই ডাকাটা এতটুকু লেভেলের ডাক হয় নাই যে আপনি এখন 99% মানুষকে এখন জিজ্ঞেস করেন যে ভাই আপনি ড্যাপ শুনছেন, যার বিল্ডিং আছে অথবা বিল্ডিং করবে তারা ছাড়া অন্য আসলে নর্মাল একটা এরকম তো হওয়ার কথা ছিল না। সবাই বলবে এটা একটা আগামী 3 বছর আমরা আমাদের শহরের নতুন ডিজাইন করবো, এটা ফেস্টিভ্যালের মতো। স্কুলে বাচ্চাদের এসে কম্পিটিশন হচ্ছে, এসে লিখতেছে আমার শহর কি চাই, 9-10 বাচ্চারা এটা করতেছে, ওখানে ডিসকাশন হচ্ছে, চায়ের আড্ডায় ডিসকাশন হচ্ছে কিরকম শহর চাই। আর ইভেন এই আন্দোলন যেটা আমাদেরকে দেখাইছে যে সোশ্যাল মিডিয়া আর অনলাইন মিডিয়ার একটা হিউজ প্লে আছে, যদি আমি অফলাইনে ওইভাবে পসিবল না হয় অনলাইনে देयर इज আ হিউজ চান্স আছে, যেটা একটু আপনি বলছেন যে অনেক দিন আর এই সিস্টেমে যারা ডিজাইনিং এ হয়তো জাস্ট ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আই থিংক খুবই এখনো এই দিকটা জায়গাটা করতে পারি আমরা, কারণ ঢাকার মতো যেখানে কমপ্লেক্স লেয়ার অফ পিপল থাকে সেখানে হয়তো ডিজিটালটা আরো বেটার। তখন জিনিসটা আসবে যে ইট উইল বি হাইব্রিড, কিছু জিনিস হবে, বাট আমি তো বলতে পারি না যে 2 কোটি লোক একসাথে বসে একটা বাট ডিজিটাল হাইব্রিড ইনফ্রাস্ট্রাকচারে আমরা খুব কুইক ডিসিশন নিতে পারি। আমরা বলতে পারি যে আমরা এরকম একটা জিনিস প্ল্যান করছি, এখন একটা গণভোট হবে, ভেরি কুইকলি অ্যাপ থাকবে, গণভোটে এভরিথিং, বাট দেয়ার শুড বি সাম ফ্লেভার অফ ইয়ে করতেই পারি আমরা। বাট সেটার জন্য তো তোমাকে নতুন ভাবে চিন্তা করতে পারতে হবে,
যে এটাই করার এখনই তো এখনই সুযোগ। এখন যদি না করা যায় এখন কখন হবে এটা? একটা তো আমরা শিওর যে ওল্ড স্ট্রাকচার বারবার ফেল করতেছে। বারবার fail একটা ফানি করতেছে। কথা এখন প্রায় বলা হয় যে বাংলাদেশে কতবার স্বাধীন হবে, দ্যাটস রিয়েলি এ ফানি থিং। হ্যাঁ, মানে of course। এখন কেন আসলেই তো তার মানে কি একই সিস্টেম আমরা বারবার ঘুরপাক খাচ্ছি, কিন্তু এই জন্যই বেরোচ্ছি না। শোন, এখন হচ্ছে যে বারবার আমি যদি এখানে আমাদের একটা ইজি ওয়ে আউট আছে। উই নিড আ কমন এনিমি। নাথিং ইউনাইটস আস মোর দ্যান আ কমন এনিমি। That did it in this In this actually very করছে আর কি, হ্যাঁ। আমি বলবো এক লেভেল আগাইতে। কারণ আমি যদি এখনো এটা ডিক্টেটরটাকে ফোকাস করে থাকি, তাহলে আমি মানে ইন ফিউচার সবাই এক হইতে পারবো না। তখন আমি দেখবো যে তুমি কি ডিক্টেটরের ফ্রেন্ড ছিলা, তুমি ছিলা না, তখনও বিভাজনটা থাকবে। আমি বলবো আমাদের সবার কমন এনিমি হচ্ছে আমাদের কলোনিয়াল পাস্ট। অল দিস মেক্স সেন্স টোটালি, ইটস এভরিওয়ান এটাই চাচ্ছে। যেটা আপনি বলেন খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যে এখন ফোকাসটাকে মানে কমন এনিমিতে নিয়ে আসে। আমরা দিন শেষে কি চাই? সবাই ইন ফেভার অফ বাংলাদেশ। উই আর ভালো বাংলাদেশি থাকতে পিপল, চাই। বাংলাদেশি মানুষ, আমরা বাংলাদেশে ভালো চাই। দ্যাটস দ্য কোর পয়েন্ট। এইটার ব্যাপারে কোনো মানে সেটার মধ্যে আমরা বিভাজন করতে চাই না যে ও বাঙালি, ও মুসলিম, নাথিং ও নাথিং, জাস্ট আমরা গারো, বাংলাদেশি। ও নাথিং, মারমা, দেয়ার ইজ নো ওর- সেকেন্ড ওয়ার্ড, ওর পা আছে, ওর পা নাই, কিছুই না। কোনোটাই। সবাই বাংলাদেশ, পিপল অফ বাংলাদেশ, সবাই কি ভালোভাবে থাকতে পারে একটা সমাজে? ইটস আ সোশ্যাল এক্সপেরিমেন্ট, তাই না? লেটস ডু ইট। হ্যাঁ, মানে এটা কি হইতে পারে যে সবাই ভালো আছে বিভিন্ন লেভেলে, সবাই ইকুয়ালি ভালো নাই, না। কিন্তু সবাই Equality। বুঝতেছে যে একটা চেষ্টা হচ্ছে সবাই ভালো থাকার, সেই জায়গাটা যেতে পারি কিনা। প্রত্যেকে তার তার জায়গা থেকে করা। এখন লেটস এক্সপ্লোর দ্যাট পয়েন্ট। এটা কেমনে করবো আমরা? নট অ্যাজ আ লাইক থিওরিটিক্যালি, লাইক এট দিস স্টেজ এখন আর থিওরির জায়গা নেই। স্টুডেন্টরা নেমে দেখাই দিচ্ছে যে উই নিড টু ডু ইট We need to do it now, নাও। today. মানে দিস ইজ Yes. আর কোনো সেকেন্ড টাইম নষ্ট করতে পারবো না। So এইখানে আমরা কিভাবে এ করি? লেটস এক্সপ্লোর দ্যাট। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা জিনিস কি আমরা বুঝতে পারতেছি যে এখন যদি আমরা সহজভাবে বলি, মেবি আজকে থেকে 30 বছর পরে দেখা যাবে যে এই সমন্বয়ক যারা এখন আছে বৈষম্য বিরোধী ছাত্র, এরা হয়তো এক একজন তিনজন এক দল করে, অন্য তিনজন আরেক দল করে, কারণ তাদের রুটে মেবি ডিফারেন্স ছিল। বাট সাময়িক একটা একটা জিনিস অর্জনের জন্য তারা তাদের ডিফারেন্স গুলাকে বাদ দিছে, বাদ দিয়ে তারা এক হয়েছে। এই যে সবাই যে মানে যেটা আর কি যে একতাই বল ছোটবেলায় সবাই জানি, এটা এটা আসলে প্র্যাকটিস করা কঠিন। আর্কিটেক্টদের জন্য আরো কঠিন, কারণ আর্কিটেক্টে 5 বছর শেখানো হয় যে বাবা তোমার ইগো, ভাই তোমার ইগো সে তুমি সব বুঝো, তুমি আমার আরেকজনের সাথে কেমনে করবা? কারণ আমাকে শিখানো হচ্ছে আরেকজনকে ছোট করতে হবে, আরেকজনের আইডিয়াটা ছোট করতে হবে, কারণ আমার আইডিয়াটা বেটার করতে হবে। এইটাকে আনলার্ন করতে আরো 5 বছর 10 বছর চলে যায়। অনেকে সারা জীবন পার হয়ে যায়, আনলার্ন করতে পারে না। এখন আমাদের একটা র্যাপিড আনলার্নিং লাগবে। তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি নতুন ইনস্টিটিউশন, নতুন ভাবে জিনিসকে শিখতে পারবা, নতুন করতে পারবা, আর নাহলে পারবা না। সো ইট ইজ আপ টু টোটালি ইয়োর চয়েস। দ্য ফার্স্ট থিং ইজ যে আন্দোলন নামছে যে নামে নাই চয়েস, তাই না? যে পারে নাই আর নিতে সে নামছে। এখন যদি আমাদের এরকম হয়, আমরা যদি বলি যে মোদ্দা কথা হচ্ছে এই অ্যালাইনমেন্ট বলে তোমার তোমার সাথে অ্যালাইনমেন্ট হয় এরকম মানুষজনকে বাইর করে তাদের সাথে কিছু জিনিস স্যাক্রিফাইস করে হইলেও সেটা তৈরি করার এখনই সময়। কোন অর্থে যে ছেলেটা ওই যে হেরিটেজ, ও তো বুঝতেছে যে ভাই আমি তো হেরিটেজ পারবো না, আমার আর কি বাবা মাকে টাকা পাঠাইতে হয়। লেটাস প্রথম রুল হচ্ছে আই থিঙ্ক আমরা ভিকটিম না ভাই, আমাদের সবার কিছু করার আছে। ওয়ার্ডপ্রেসে ফ্রি ওয়েবসাইট করা যায়। তুই একটা তোর নিজের নামে মানে তুই একটা হেরিটেজ একটা মানে দ্য গ্রেট বেঙ্গল হেরিটেজ মানে কি বলবো কালেকটিভ নিয়ে ওপেন করে ওয়ার্ডপ্রেসে ফ্রি ওয়েবসাইটে তোমার থিসিসটা আনো, তোমার আইডিয়া গুলো লিখো। যে তুমি বলো যে না আমি 9 to 5 জব করি, সপ্তাহে একদিন আমি এটা করি, তারপরেও সেটা আমি একদম বলছি ইন্ডিভিজুয়াল লেভেলে। এই যে একটা নতুন নাম দেওয়া দ্য গ্রেট বেঙ্গল হেরিটেজ সোসাইটি, এখানে 3-4টা ফ্রেন্ড সবারই আছে যে যারা তাল দেয় সবকিছুতে, ওকে বা যাদের ইন্টারেস্ট আছে, ওকে 2জন হইলেও ভাই স্টার্ট করো। তুমি একটা এখন এই যে অনলাইনের যুগে হাজার হাজার ফ্রেন্ড লিস্টে বলা যে আমরা একটা চা খাইবো, আমরা ভাই যারা হেরিটেজ নিয়ে ইন্টারেস্টেড আমরা চা খাবো, কারণ আমরা তো এমনিও চা খাবো, আমরা এমনিও আড্ডা দিব। তো আড্ডাটা আমরা একটা পারপাসে দেই, আসলে কিছুই হবে না ধরে নিচ্ছি যে এটা পর জিরো, বাট আড্ডা দিব ভাই যারা হেরিটেজ নিয়ে কাজ করতে চান চলে আসেন। চা খাওয়ার জন্য তো টগের দোকানে ভাড়া দিতে হচ্ছে না, মানে আমার এটার ক্যাপিটাল কস্টটা খুব কম। আমি অমুক জায়গায় মিট করবো, রবীন্দ্র সরোবরে আসেন, মিট করো।
আমরা একজনের সাথে শেয়ার করি আইডিয়া, সময় স্পেন্ড করি, কনভারসেশন করি, ট্রাস্ট তৈরি করি। কারণ একজন আরেকজনকে ট্রাস্ট না হলে ভাই ও কি চায় আমি জানি না। এইটা র্যাপিডলি আইডেন্টিফাই করা আমাদের ইন্টারেস্ট গ্রুপগুলা কি, স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের মতো। একজন আছে যে ভাই আমি যে একটা ভিআর ইন আর্কিটেকচার নিয়ে একটা রিসার্চ করতে চাই, বা একটা ফার্ম দিতে চাই, বা একটা ফার্মটা তো অনেক পরে, বাট আই নিড টু ফাইন্ড দ্যাট গ্রুপ অফ পিপল। লুক এট ফেসবুক, লুক এট অল দিস মেগা টেক জায়ান্টস, ওই 4-5টা ফ্রেন্ড ডর্মে পয়সা, 4-5টা ফ্রেন্ড গ্যারেজে পয়সা, 4-5টা ফ্রেন্ড এই সেই সবকিছু, মানে ইভেন ইভেন ইসলাম প্রচার 4-5 জন, একজন আসছে, 2 জন, 3 জন, 4 জন, এভরিথিং স্প্রেড ফ্রম দ্যাট। এই 4-5 জনের একটা চূড়ান্ত পাওয়ার আছে, যারা খুব কোর জিনিসটা মিশনে বিশ্বাস করে। হোয়াট ইজ দ্যাট মিশন? আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে প্রতিটা জিনিসকে যখন পাল্টাইতে হবে, ইট মিনস এভরিথিং। সো এটা আমি বুঝতেছি যে আমার ইউনিভার্সিটি ঝামেলা। আমরা তখন বলি যে আমরা একটা ঠিক আছে একটা ছাত্র ইউনিয়ন করি, একটা এটা করি। আমরা অনেক সময় আমাদেরকে হুজুগ দেখানো হবে, হুজুগ মেজুগ দেখানো হবে, এগুলো তো ঠিক না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আমি শুধু স্থাপত্যের কথা বলতেছি না, আমরা সমাজের যেই প্রবলেম, আপনি যদি জানেন যে আপনার মসজিদ কমিটি সব টাকা মেরে খাইতেছে, ইট ইজ ইয়োর ডিউটি টু স্টার্ট সামথিং। সো সেটা সেই লেভেলে। স্থাপত্যের লেভেলে অন্যভাবে স্থাপত্য করা, প্রথম হচ্ছে যে যেটা আনলার্ন করা, যে অনেকভাবে স্থাপত্য হয়, অনেকভাবে আরবান ডিজাইন হয়, এটাকে দেখা। সেকেন্ড আমি বলবো আনলার্ন করার পরে ভাই মানুষের সাথে একেবারে লেফটায় মিশেন। প্রতিটা মানুষ একটা লেভেলে আপনি যদি মানুষের সমস্যা না ধরতে পারেন, গণমানুষে আপনি লেগুনাতে চলেন। ধরেন যে আমি জীবনও লেগুনাতে চড়ি না ভাই, আমি তো প্রাইভেট। লেগুনাতে আপনি একদিন করেন যে আমি শুধু লেগুনা দিয়ে ম্যাপিং করব, লেগুনাতে চড়েন, ওদের সাথে কথা বলেন লেগুনার। এই তখন যে আপনি যেই লেভেলের আপনার এঙ্গেজমেন্ট হবে, আপনি নতুন ওই প্রবলেমও দেখবেন, আইডেন্টিফাই করতে পারবেন। কারণ এটা যার যার ক্ষেত্রে ডিফারেন্ট। যে হেরিটেজে করতেছে ওকে আসলে হেরিটেজের শুক্রবার দিন যে ও হয়তো ডকুমেন্ট করবে, প্রতি শুক্রবার দিন যে ও বিভিন্ন পুরানো মোগল মসজিদের ছবি তুলতেছে, ওইটাকে সে আর্কাইভ করতেছে। when there is this will, একটা ওয়ে হয়, এই ওয়েটা ক্যানট বি প্ল্যান্ড। সো মাওলানা জালালউদ্দিন রুমি যে ফেমাস একটা কবিতা আছে, ওনার একটা ফেমাস একটা পার্ট আছে, দ্যাট দ্য পাথ অ্যাপিয়ার্স অ্যাজ ইউ ওয়াক। এন্ড আমি জানি যে এটা তুমি জানো যে তুমি এটা প্ল্যান করো নাই যে আজকে থেকে 10 বছর আগে যে আমি এই টাইমে ফটোগ্রাফি এস্টাবলিশড হয়ে এটা করবো, এটা নো। ইট ইজ অ্যাবাউট টেকিং রিস্ক, ফেইলিং, গোয়িং ব্যাক, ট্রাইং এগেইন। এটা ছাড়া আসলে আর কোনো সিক্রেট নাই। বিউটিটা হচ্ছে যে আমাদের সমাজে যেহেতু অনেকগুলো সমস্যা খুব কমন, অনেকেই পাওয়া যাবে যে ওইটা চায়, ও এই সমস্যাটা সলভ করতে চায়। বাট আমাদেরকে একটা গত 15 বছর 17 বছর ধরে একটা সাইলেন্সের মধ্যে থাকতে থাকতে আমরা খুব ভয় পাই যে আমি যদি এটা লিখি কে কি মনে করবে, আমি যদি এখন বলি যে ইয়াং আর্কিটেক্ট ফোরাম, আল্লাহ তাহলে তো আইবির আমার একটা প্ল্যানও পাস হবে না। এই যার ছেলেগুলা ওরা তো জানে যে ওদেরকে তো মেরেও ফেলতে পারতো। এই রিস্ক যে নিছে সে চেঞ্জ করতে পারে, যে রিস্ক নেয় না সে চেঞ্জ করতে পারে না। সো চেঞ্জটার একটা মেইন জায়গা হচ্ছে আমাদের মতন লাইক মাইন্ডেড এবং ডিফারেন্টলি, মানে রিসোর্স ডিফারেন্ট। একজন হয়তো এটা ভালো পারে, আরেকজন ওইটা ভালো পারে। এই রিসোর্সটা ম্যাপিং করা, কে কে আছে একসাথে বসা, বিভিন্ন টাইপের একটা কালেকটিভ ফর্ম করা। একটা কালেকটিভ ফর্ম করা মানে কিন্তু একটা কোম্পানি না, অথবা এইটা কি কোম্পানি হবে, এনজিও হবে, এটা কি ইউথ গ্রুপ হবে, এগুলো অনেক পরের। বাট কালেকটিভ ফর্ম করা এট ভেরিয়াস স্কেলস, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এই 100টা কালেকটিভ থেকে মেবি 5টা কালেকটিভ হয়ে যাবে ন্যাশনাল স্কেলের কোম্পানি, কতগুলো মেবি রিজিওনাল স্কেলে, কতগুলো মেবি মহল্লার পাড়ারই একটা লেভেলে থাকবে। বাট এটা ছাড়া, এই কালেকটিভ ফর্ম করা ছাড়া অন্য কোনো উপায় আমার মানে মাথায় আসে না যে আমরা যদি ওয়েট করি সংস্কার করে কোনোদিন আমাকে। এখন এখানে কথা আসতেছে, যার রিসোর্স যত বেশি তার রেসপন্সিবিলিটি তত বেশি। যেই ছেলেটা জানে যে আমার বাবার 4টা ফ্ল্যাট আছে, আমি যদি একটা ফ্ল্যাটে কনভার্ট করে একটা সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল বিজনেস চালু করি, ইটস ওকে, এটা তার রেসপন্সিবিলিটি। কারণ তাকে রিসোর্স দেওয়া ইজ লাইক আ টেস্ট অফ ওয়েদার দে ডু ইট অর নট। তার মানে অনেকজনের জন্য সে বলবে যে আমি উপজেলা, একটা উপজেলাতে কি হইতে পারে, আমার চাচা তো উপজেলা চেয়ারম্যান,
সো আমি যখন যাই, আমি ওই যে উইকেন্ডে যাই, দুজনকে নিয়ে যাই, একটা উপজেলায় আর্কিটেক্ট কি করতে পারে আমি জাস্ট এটা যাই দেখবো, আর কিচ্ছু না, অ্যানালাইসিস করবো, কথা বলবো। কথা বলবো। আমার পাওয়ার কি, আমার হচ্ছে চাচা উপজেলা চেয়ারম্যান, আমি ইজিলি অনেকগুলো জায়গায় যাইতে পারবো, বা মানুষ আমাকে প্রথম একটা দাম দিবে। So, এটা তার রিসোর্স। বিউটিটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে অনেক রিসোর্স দেওয়া আছে, সেটা তার ফ্যামিলির টাইজ হইতে পারে, তার কথা বলার স্কিল হইতে পারে, তার মানে কোনো না কোনো ভাবে সে ক্যাপাসিটি আছে, মানে কেউ নাই যার কোনো ক্যাপাসিটি নাই। তার মানে তার ক্যাপাসিটি দিয়ে সে একটা সোশ্যাল মিশনে কিভাবে কন্ট্রিবিউট করতে পারবে, এটা একটা প্রত্যেকটা মানুষের এখন একটা আত্মজিজ্ঞাসা হইতে হবে। তারপরে এরকম মানুষকে খুঁজে বের করতে হবে, কালেকটিভ ফর্ম করতে হবে, এর মধ্যে ফাটাফাটি হবে, মারামারি হবে, কাজ করবে না, 2 দিন পরে সব বাদ হয়ে যাবে, এন্ড দ্যাটস টোটালি ফাইন। আমরা এখন একটা এক্সপেরিমেন্টাল জায়গায় আছি, আমাদেরকে নিয়ে বড় বড় জিওপলিটিক্যাল ওরা এক্সপেরিমেন্ট চিন্তা করতেছে, যে এদেরকে সাপোর্ট দিব, ওকে উঠায় দিব, ওকে জায়গায় দিব। দ্য অনলি ওয়ে উই ক্যান ট্রুলি রেজিস্ট আরেক দেশের ইন্টারফিয়ারেন্স ইজ ওয়েন উই ডু সামথিং যেটা ইজ কোয়াইট র্যাডিক্যাল। ডক্টর মোহাম্মদ ইউনূসের দ্যাটস এক্স্যাক্টলি উনি করছে। গ্রামে গেছে, একটা গ্রামে মহিলাদের সাথে স্টাডি করছে, দেখছে যে মহিলারা এটা পারতেছে না, তখন তাকে যদি আমি একটা দিতে পারি অনুদান বা লোন, তখন সে দ্যাট কেম, কারণ উনি ওই যে একটা ছোট লিটল স্টেপস। এবং আই এম শিওর উনি এটা জীবনে অস্বীকার করবে না যে এটা উনি একা একদম জিনিয়াস, হঠাৎ করে আগে আসছে। ওই মহিলাগুলোর সাথে বসে কথা বলতে বলতে জিনিসগুলো হয়েছে। তো ওইখানে একটা কালেকটিভ ছিল, দ্যাট ইজ নট দ্যাট ইন্ডিভিজুয়াল জিনিয়াস। সবসময় একটা ওই কোর মধ্যে একটা কালেকটিভ আইডিয়া সবসময় কাজ করে। সো এরকম সমাজের প্রতিটা স্তরে, অ্যাটলিস্ট স্থাপত্যের ক্ষেত্রে, আরবান ডিজাইনের ক্ষেত্রে এত ইস্যু, এত মানে মানুষের এত জায়গায় জুলুম হইতেছে, যে এই শহর আমাদেরকে আমরা পাইছি, এত জায়গায় এত কিছু করার স্কোপ আছে, যে উই ক্যান নট ওয়েট ফর সামওয়ান যে আমাকে এসে আমাকে রেকগনাইজ করে আমাকে পাওয়ারটা দিবে আর তখন আমি করে ফেলবো। দ্যাট ইজ নট গোইং টু হ্যাপেন। মোর লাইকলি ওই সিস্টেম আসলে ওয়ার্কই করবে না, ওই সিস্টেমে কাজই করবে না। দায়িত্ব দেয়, দেখা যাবে যে আবারও আপনিও একটা মেস তৈরি করবেন, এবং ওই দায়িত্বটার সাথে কতগুলো রুলস আসবে। তো যেই ইনোভেশন নিয়ে আমি যাব, ওই ইনোভেশন গুলো আমি করতে পারবো। এন্ড যেটা আপনার কথা থেকে যে কাইন্ড অফ এন এন্টারপ্রেনারিয়াল একটা ব্যাপার, এক্স্যাক্টলি লাইক এন্টারপ্রেনারশিপ, নট যে কোম্পানি করতে হবে, বাট এই যে উদ্যোক্তা হওয়ার মতো যে একটা ব্যাপার, যে লেটস, কারণ দেখেন দেশটা বিল্ড করা এক ধরনের এন্টারপ্রেনারি ব্যাপার। যেহেতু আমার দেশটা এখন স্ট্রাগল করতেছে, আমাদের এখন ইকোনমিক একটা ক্রাইসিস আছে, এখন যদি সবাই জায়গা থেকে এটা করতে হবে, মেবি দেয়ার ইজ আ চান্স, বিকজ দিন শেষে ইকোনমি ইজ দ্য মানে ওইটাকে বাদ দিয়ে তো আমি কিছু করতে পারবো না। আমি এটা যেমন একটা, যদি কেউ বলে যে আমাদের দেশে এখন আর পুলিশ হ্যারাস করে না, আপনারা সবাই এখন টুরিস্ট আসেন, আমি একটা টুরিস্ট কোম্পানি করছি, যে দিস ইজ আ নিউ বাংলাদেশ। আমরা আর্কিটেকচার স্টুডেন্ট, আমরা উইকেন্ডে এটা রান করি, 5 জন আর্কিটেকচার স্টুডেন্ট, আমরা বুয়েটে বেসড, আমাদের জন্য পুরান ঢাকা দেখানো ইজি, আপনি করেন না 5 জনের, হ্যাঁ হিউজ। এবং এটাকে মার্কেটিং করেন, ফেসবুকে অল্প টাকা দিয়ে পোস্টিং করেন, নতুন মানুষ আসবে, আমি তোমাদের রেভলিউশনের জায়গাগুলো দেখাবো, সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো। ইউ হ্যাভ টু গেট দ্যাট ইকোনমি গ্রোয়িং। সো ইটস নট জাস্ট, এখানে কোনোটাই আসলে সোশ্যাল বিজনেস কথাটা হচ্ছে, ইটস নট জাস্ট মানে চ্যারিটি, আমরা তো খয়রাতি করার না, এটাকে আমার নিজেকে সাস্টেন করতে হবে, ইট হ্যাজ টু বি সাস্টেইন। আমি যেমন আমি নিজের চিন্তা করতেছি, যেমন আমরা যেমন একটা আরবান প্ল্যাটফর্ম করার কথা চিন্তা করতেছি এখন, যেটা আপনারা খুব সুন দেখবেন যে লঞ্চ হবে। সেই আরবান প্ল্যাটফর্ম চালানোর জন্য আমরা হয়তো বছরে সামার স্কুল করবো কয়েকটা, ওই সামার স্কুলে মানুষকে, একটা স্টুডেন্টকে হয়তো 3,000 টাকা দিয়ে করতে হবে, ওই টাকাটা দিয়ে আমি অন্য একজনকে হায়ার করতে পারবো যে এটা করতে পারবে, সো দ্যাট আমাকে এটা ফাইন্যান্সিয়ালি সাস্টেনেবল করতে হবে। আমি চাবো বাইরে থেকে স্টুডেন্ট আনতে, যাতে ফরেনে রেমিটেন্স ঢুকে, ওই সামার স্কুলটা পরে বাংলাদেশে আমরা চাবো ক্লাইমেট স্কুল করতে, যে বাইরে থেকে মানুষ আসতেছে ক্লাইমেট স্কুল করার জন্য, একটা ডেস্টিনেশন তৈরি করা, তখনই তো অটোমেটিক্যালি আমার এখানে রেমিটেন্স আসতেছে, আমার গ্রোথ হবে, ইকোনমিক গ্রোথ হবে। নতুন নতুন আইডিয়া হলে ইকোনমিক গ্রোথ হয় সহজ হিসাবে। এন্টারপ্রেনার সবাই যদি হয়ে যায় নতুন নতুন আইডিয়া, তখন এটার গ্রোথ অটোমেটিক, ইকোনমি উঠবে, সবগুলা জিনিসই একসাথে উঠবে। মোদ্দা কথা হচ্ছে, আমাদেরকে ছোটবেলা থেকে শিখাইছে একজন ফার্স্ট হইতে হলে আরেকজনকে সেকেন্ড হইতে হয়, থার্ড হইতে হয়, একজনকে লাস্ট হইতে হয়। লাইফ ইজ নট লাইক দ্যাট। আমরা সবাই যদি উঠি, এমন না যে কাউকে নামায় উঠতে হবে। সো অ্যাজ এ কালেকটিভ আমরা যখন এটা বুঝবো,
এটা আমাদের এই মননের পরিবর্তন হবে। ওই মননের পরিবর্তন ছাড়া স্থাপত্য, আরবান ডিজাইন এগুলো সবই হচ্ছে একটা সমাজের প্রতিফলন। এই মনন যখন চেঞ্জ না হবে তখন আসলে এটা বাইরে থেকে এটাকে জোর করে করা যাবে না। তার মানে এই যে যারা এন্টারপ্রেনার হবে, যারা কথা বলবে, যারা মানুষকে বলবে যে উপজেলা চাচা আপনি এত আগে ভেবে চিন্তা করেন নাই, বাট আমরা কিন্তু আর্কিটেক্ট এগুলা করতে পারি, আপনি আমাদেরকে দেন চান্স, ওই লোকটার মননটা চেঞ্জ হবে। সো এই যে মনন চেঞ্জ করা, বাসের মধ্যে যে না ভাই উনি তো বয়স্ক, উনাকে বসতে দেন, এই প্রতিটা জায়গায় যেটা সত্য, যেটা ন্যায়, সেটার কথাটা বললে অটোমেটিক্যালি একটা লেভেলের মনন চেঞ্জ হবে। এবং আমরা যদি এই রেভলিউশন থেকে কিছু একটা শিক্ষা নেই, সেটা হচ্ছে যে এনার্জি আমাদের সম্পূর্ণ, আমার মনে হচ্ছে দেশে এখন একটা সবাই কিছু একটা করতে চায়। আমার একটা লাস্ট লাইন, ডোন্ট ওয়েট ফর এনিওয়ান, ডু ইট। মানে নাইকির জাস্ট ডু ইট, বাট জাস্ট ডু ইট এর এই জাস্ট ইজ ন্যায়, নট এখনই করতে হবে আন্দাজে, নো, একটু প্ল্যান করে, একটু বুঝে, সবার সাথে কথা বলে, এক্স্যাক্টলি, যে কালেকটিভলি, যে ওরা বলছে আমাদের 6 জনকে ধরে নিয়ে গেছে, বাকি 6 জন দাঁড়ায় গেছে। সো এটা খুব ইম্পর্টেন্ট। এই পরে কি হবে জানি না, রাইট নাও এই কালেকটিভ ইমাজিনেশন, সবাই মিলে একটা জিনিসকে নিয়ে ইমাজিন করে সেটা নিয়ে একটা জিনিস দাঁড়া করানো, আমি বলবো এটা একটা, মানে যদি ফেইলও করে অ্যাজ অ্যান এক্সপেরিমেন্ট, ইট ইজ বেটার দেন কলম পিসা 9 to 5, অথবা 9 to 5 আরো বেশি। হ্যাঁ, অ্যাকচুয়ালি 9 to 5 জমা থাকলে তো আর কথাই নেই। সো মেনি থিংস আমরা আসলে আই হোপ অনেক কিছু মিস করে গেছি, ডাজন্ট ম্যাটার। যেটা ম্যাটার করতেছে যে একটা ভিশন, যেহেতু আমরা শুরুতেই বলতেছি বা আজকে হয়তো আমাদের টপিকটাই ছিল যে পোস্ট ডিক্টেটরশিপ আর্কিটেকচার। সো হোয়াট ডু ইউ থিঙ্ক, ইফ আই আস্ক ফর এ ভিশন, হোয়াট ডু ইউ থিঙ্ক আফটার এইরকম একটা চেঞ্জের পরে, যেটা আপনি আমি কখনোই হয়তো ইভেন 1 মাস আগেও চিন্তাও করিনি, আমাদের রিয়েলিটি হঠাৎ করে শিফট হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। এই অ্যাসপেক্টে ধরেন লেটস সে এখন যে নতুন রিয়েলিটি, যেখানে আমরা একটা নতুন ধরনের আশা বা এক ধরনের হোপ অফ লাইট দেখতে পাচ্ছি, যে না মেবি দেয়ার ইজ এ চান্স, মেবি উই ক্যান বি সামথিং না, এইরকম একটা জায়গায় 2030-40 বা একটা সার্টেন টাইমে হোয়াট ইউ সি? মেবি ইন্ডিভিজুয়াল স্কেলে ভিশন একজনেরটা, মানে এটা একটা শুনলে মনে হয় যে ভিশনটা চাপায় দেওয়া হচ্ছে কিনা, তো চাপায় দেওয়ার অর্থে বলতেছি না, বাট আমার আশা, মানে ভিশনটা মোর লাইক অ্যাজ এ হোপ, রাদার দেন আমি এটা বুঝে ফেলছি, আমি এটার ভিশন দিচ্ছি, এই সেই অর্থে না, অ্যাজ এ ভেরি হাম্বল হোপ। এটা উল্টা দিক থেকে শুরু করি, আমি সামনে কি এটা বুঝতে হইলে বা এটা নিয়ে কথা বলতে হলে আমি পিছে কি ছিলাম সেটা নিয়ে কথা বলতে হবে। একটা লম্বা সময় ধরে আমরা মনে করছি যে 1971 সালের আগে কিছুই হয় নাই, যা হয়েছে এই সময় হয়েছে, অথবা সর্বোচ্চ 47। আমি যখন আমেরিকাতে এক জায়গায় বা ইউকেতে এক জায়গায় কথা বলছিলাম, আমি বলছি যে আমার এথনিসিটি, আমরা যারা, আমাদের এথনিসিটির লোক, আমরা এখানে উই আর লিভিং হিয়ার ফর 3-3.5 হাজার বছর ধরে। আমি তো একটা অনেক লম্বা সিভিলাইজেশনের মানুষ রে ভাই, আমি তো অনেক দিন ধরে পৃথিবীকে দেখে আসছি অনেক কিছু পরে, এবং অনেক হিস্টোরিক্যাল ডিসিশনের পরে আমি এখানে আসছি। মানে কোনো না কোনো সময় আমার, মানে আমার দাদারা হিন্দু ছিল, তারপরে একবার বৌদ্ধ হইলো, তারপরে একবার না হয় আবার তারা মুসলিম কনভার্ট হইলো, তারা দলে দলে কনভার্ট হয়ে এখন আমি এই সময় এসে যে আমার সাবজেক্টিভিটি, আমার যে গায়ের রং, আমার পরিচয়, আমার ধর্মের পরিচয়, আমার সবগুলা জিনিস মিলায়ে এটা একটা কন্টিনিউটি। আমি যখন এটাকে এই স্কেলে দেখব এবং একটা গ্লোবাল স্কেলে দেখব, তখন আমার ভিশনটা একরকম হবে। তখন আমার কাছে মনে হয় যে আমাদের সামনে একটা সুবর্ণ সুযোগ আছে। পুরা পৃথিবীর মানুষ সাফার করতেছে, সব জায়গাতে এই ক্যাপিটালিস্ট সিস্টেম, কয়েকটা কোম্পানির হাতে পুরা ক্ষমতা, কোম্পানিরাই ইলেকশনে যে বসাবে তাকে বসায়, ওই দুই পার্টি আসলে তল দিয়ে সেম। এটা আমেরিকা থেকে শুরু করে এটা সব জায়গাতেই কয়েকটা মানুষের হাতে পাওয়ার, তারা কনজিউমার সোসাইটি তৈরি করছে, তাদের পুঁজির দরকার, তারাই পিষতেছে। একটা জুলুমের পৃথিবী হইছে এখানে। আমাদের জুলুমটা আলাদা জুলুম না, ইসরায়েল প্যালেস্টাইনে যা হইতেছে, কাশ্মীরে যা হইতেছে, মায়ানমারে যা হইতেছে, কঙ্গোতে যা হচ্ছে, এক্সট্রিম ফর্ম অফ জুলুম। সেটা ছাড়াও যে কান্ট্রিটা আপাত দৃষ্টিতে ভালো আছে, সেখানেও অনেক হিডেন জুলুম,
ইউকেতে 5 মিলিয়ন বাচ্চা একটা মিল স্কিপ করে ডেইলি, 3টা মিলের টাকা নাই, এই জন্য মা এক বেলা তাকে না খাওয়ায়। ইউকের মতন দেশে, যেটা আমরা মনে করছি ওরে বাবা সাদা, ওরে কি জানি হয়েছে, এই যে ওখানে রায়ট হচ্ছে সব জায়গায়, যেহেতু জুলুম হচ্ছে, ইউকেতে যারা রায়ট করতেছে ওরা ভাবতেছে এই জুলুম আমি যে মানে আমাকে যে পেশা হইতেছে, এটা ওই যে মাইগ্রেন্ট যারা আসছে ওরা আমার রিসোর্স নিয়ে নিচ্ছে, এখন আমি ওদেরকে, এটা কি খুব মোটা দাগে তাদের চিন্তাটা। যেই জায়গাটা সত্য সেটা হচ্ছে একটা জালিম পৃথিবী তৈরি হয়েছে, যেখানে মুষ্টিমেয় কিছু কোম্পানি, কিছু কর্পোরেশন একটা সব পুরো পৃথিবীটাকে একটা রিসোর্স যেটাকে এক্সট্রাক্ট করে আমি আমারটাই বুঝবো। স্যাররা যখন অঙ্ক দেয় কতগুলো থাকে না, যে দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা কঠিন কোয়েশ্চেন। আমাদেরটা অলরেডি এরকম, একটা ছোট দেশ, এত মানুষ, মানে এটা হচ্ছে যে একটা কঠিনতম প্রশ্ন। এখানে যদি আমরা সলভ করতে পারি যে অল্প রিসোর্স দিয়ে অনেক মানুষ, একটা ক্লাইমেট চেঞ্জ এই পৃথিবীতে হইতেছে যেখানে পুরানো অনেক ধ্যান ধারণা ভেঙে পড়তেছে, সেইখানে একটা সমাজ, যেই সমাজে সত্যিকার অর্থে সবাই সবাইকে সাহায্য করতেছে এবং সবাই উপরে একজন আরেকজনকে টেনে তোলার চেষ্টা করতেছে, যেখানে জুলুম বন্ধ হয়েছে। অফকোর্স কোনোদিনও চলে যাবে না, মানুষের একটা লেভেলে থাকবে, বাট মোটা দাগে সেরকম একটা বৈষম্যহীন সমাজ তৈরি হইতেছে, এইটা এমন একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট। আমি সেই জায়গায় দেখতে চাই যে ভেনেজুয়েলার মানুষ বলবে আমরা বাংলাদেশ হতে চাই। they did it, they did something that we couldn't, যে তারা তাদের ক্যাপিটালিস্ট সোসাইটির ভিতরেও তারা ক্যাপিটালিজমকে ঠেকাতে পারছে, তারা নতুন ভাবে, তারা ধর্মের হানাহানি দিকে যায় নাই, সাম্প্রদায়িকতার দিকে যায় নাই, তারা সত্যিকার অর্থে সাম্যকে চিন্তা করছে, তারা ডিকলোনাইজ হইতে পারছে, ট্রুলি ডিকলোনাইজড একটা নেশন, যেটা প্রথম যেটা বলতে পারবে যে উই হ্যাভ, সেইটা আমার কাছে অনেক মনে হয় যে কাউকে তো করতে হবে। কারণ পুরো পৃথিবী বুঝতেছে যে আসলে পুরো পৃথিবী কেন ক্যাপিটালিজম দেখেছে, আর কোনো মডেল রাখে নাই, মনে হয়েছে যে একমাত্র এটাই মডেল। যদি ওই যে আর্কিটেকচার, যেমন গ্লাসের বিশাল বড় একটা বিল্ডিং যেমন একমাত্র আর্কিটেকচার, ক্যাপিটালিজমকেও যেমন একমাত্র সলিউশন, অথবা কমিউনিজম, মানে এরকম দুটা ফিক্স একটা। এর বাইরেও অনেক ভাবে সমাজ ছিল এবং অনেক ভাবে সমাজ, সবাই একটা লাস্ট বইয়ের রেকমেন্ডেশন সবার জন্য, এটা দিস ইজ ওয়ান বুক দ্যাট এভরিওয়ান মাস্ট রিয়েলি রিড। এটা হচ্ছে বইটার নাম হচ্ছে দ্য ডন অফ এভরিথিং। এটা হচ্ছে ডেভিড গ্রেবার এন্ড ডেভিড ওয়েনগ্রো, একটা অ্যানথ্রোপোলজিস্ট আর একজন হচ্ছে আর্কিওলজিস্ট, হিস্টোরিয়ান। তারা এটা লিখছে, ইটস আ হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, মানে আনটোল্ড হিস্ট্রি। ওরা দেখাইছে যে কিভাবে অনেকভাবে সমাজ এই পৃথিবীতেই ছিল আগে, যেখানে বৈষম্য ছিল না, যেখানে ক্যাপিটালিজম ছিল না কিন্তু ভাই বৈষম্য ছিল না, যেখানে সবাই ভালো ছিল। ইভেন আমাদেরও ইসলামের ভিতরেও অনেক খলিফার আমল ছিল যেখানে জাকাত দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না, ওই জাকাতটা গাছে ঝুলে রাখতো, কারণ জাকাতের একটা ক্যাটাগরি হচ্ছে যে ট্রাভেলার নিতে পারবে, কারণ আমার জাকাত দেওয়ার লোক নাই, নিজের সমাজে জাকাতটা ঝুলে রাখছে। আমাদের হিস্ট্রিতেই আমরা অনেকবার এরকম হয়েছে যেখানে মানুষ ভালো ছিল। সেরকম একটা পৃথিবীতে এখন যেহেতু একটা জুলুমের পৃথিবী, বাংলাদেশকে আমি দেখতে চাই সেই এক্সপেরিমেন্টের জায়গায় যেখানে আমাদের ইকোনমিক গ্রোথ হয়েছে, আমরা এক্সপ্লয়েটও করি না নেচারকে, নেচারকেও টিকাইছি, ক্লাইমেট চেঞ্জেও আমরা ট্যাকেল দিতে পারতেছি, অ্যাডাপ্ট করতেছি, বাট আমার মানুষও ভালো আছে, ইকোনমিক গ্রোথ। ইট ইজ লাইক, এটা তো ভাই কি বলতেছেন, সব তো একসাথে হয় না। আমার ভিশন হচ্ছে যে সব একসাথে আমরা পারছি, তো অন্য মানুষরা এসে আমাদের থেকে দেখতেছে হোয়াট ইজ দিস প্লেস, যে তারা এটা করতে পারছে। এবং সবকিছুর মূলে ছিল একটা জিনিস, যে আর যাই হবে সমাজে, একজনের উপর আরেকজন জুলুম হবে না, একজনের ডিগনিটি এবং একজনের জান মাল এবং একজনের রক্ত এবং একজনের ডিগনিটি আরেকজন ভাইয়ের জন্য, এটা হচ্ছে আমার জন্য ফরজ, এটাকে প্রোটেকশন দেওয়া। এবং আমি শেষ কথা বলবো, আমার কাছে সবকিছুর মূলে শুধু ওই একটা জায়গাতেই চায় যে এতদিন ধরে যে ডিক্টেটরশিপ, এটা পতনের আমার কাছে মনে হয়েছে যে একটা চূড়ান্ত জায়গা ছিল, যে মুহূর্তে মানুষের ডিগনিটিতে হাত দেওয়া হয়েছে, যখন বলা হয়েছে যে আমার বাবা মুক্তিযোদ্ধা না, কিন্তু তাদের কি আমার বাবা রাজাকার, আমি কি রাজাকার সন্তান। ইট হার্ট,
ওই যে ডিগনিটির জায়গাটায় হাতটা পড়ছে, মানুষ না খেয়ে থাকতে পারে কিন্তু ওর ডিগনিটি নষ্ট হইলে ও মরে যাবে, কিন্তু ওর ডিগনিটি মানে ওর ডিগনিটি বাঁচাইতে হবে, ওকে মরে হইলে ওর ডিগনিটি বাঁচাইতে হবে। সুতরাং আমি যে বাংলাদেশ দেখি সেটা হচ্ছে যেখানে কোনো ডিগনিটির কোনো প্রবলেম হয় নাই। রিক্সাওয়ালা আছে, কিন্তু রিক্সাওয়ালাকে আমি চটথাপ্পড় দেই না, আমি বলি চাচা এত কষ্ট করে আপনি এখানে আমাকে আনছেন, 20 টাকা ভাড়া বলছিলাম, 20 টাকা নেন, একটু পানি খাবেন, এরকম একটা সম্পর্ক। তো সমাজের স্তর থাকবে, বিভিন্ন শ্রেণীভেদ থাকবে, বা ডিগনিটি কারোর কম নাই, সেরকম একটা সমাজ যেখানে সবার এক লেভেলের ডিগনিটি আছে, এবং যেটার মধ্যে আমরা স্থপতিরা উই ক্যান মেক ইট হ্যাপেন বিকজ সামওয়ান হ্যাজ টু বিল্ড ইট, সামওয়ান হ্যাজ টু ডিজাইন দোজ রিলেশনশিপ। সেখানে স্থপতি এবং আরবান ডিজাইনার এবং আরবান প্ল্যানার চূড়ান্ত একটা ভূমিকা আছে। সো অ্যাজ লং অ্যাজ উই আনলার্ন মেনি অফ দ্য ওল্ড থিংস and we invent new ways of looking at the world, মানে এবং আমরা নতুন ল্যাঙ্গুয়েজে কথা বলি, স্থাপত্য নিয়ে, শহর নিয়ে, নগরায়ণ নিয়ে। ওয়েস্টার্ন ওয়ার্ডে কথা বলার দরকার নেই, আমরা নতুন ভাষায় কথা বলবো, যেটা ওরা স্টাডি করবে যে ওরা কি ল্যাঙ্গুয়েজ বলতেছে। নগর নিয়ে তো কেউ এভাবে কথা বলে নাই। তো নগর পিতা বলছে, নগর মাতা আছে একটা, কারণ একজন শুধু চেক করবে যে সবার টেক কেয়ার হচ্ছে কিনা, কারণ ওদের তো নগর মাতা নাই। কিন্তু আমি পৃথিবীকে দিব যে না ভাই, পিতা লাগে মাতাও লাগে, নাহলে ব্যালেন্স হয় না। সো এরকম নতুন ল্যাঙ্গুয়েজ দিয়ে শহরের সাথে কথা বলা, শহরকে নিয়ে কথা বলা, সেই জায়গাটায় যাইতে পারবো আগামী 20 বছরে, সেইটা দেখতে চাই। সো সেটাই ভিশন। আই হোপ নেক্সট 10 বছর 20 বছর পরে আপনি আমারে বলবো লেটস এক্সপ্লোর দিস। অফ কোর্স, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ।